নাই, লাইফের কোনো মিনিং নাই। আপনার নানাকে আপনি হয়তো বা আপনার দাদাকে হয়তো আপনি বছরে 1-2 বার ভাবেন যদি বেঁচে না থাকে, বাট আপনার ছেলে আপনার দাদাকে একবারও ভাববে না। যতই আমরা চেষ্টা করি লেগাসি বানানোর, দিন শেষে কিছুই থাকবে না। যে পাওয়ারে বসতেছে ও ধর্মটাকে নিয়ে ইউটিলাইজ করতেছে। মানুষ বারবার প্রতারিত হচ্ছে, বুঝছে না যে ধর্মটাকে ব্যবহার করে আপনাদের মধ্যে কোন্দলটা লাগাই দিচ্ছে, উপরে ওরা পাওয়ার প্র্যাকটিস করতেছে, সব কিছু করতেছে। এই ব্যাপারটা আসলে বুঝতে আরও কত সময় লাগবে আমি জানি না। ও হ্যাঁ, না, আমার পার্সোনাল প্ল্যান হলো গিয়ে আমি পুরাপুরি অফশোর লিভিং টাইপ একটা লাইফে চলে যাব, যেখানে আমার বড় ফার্ম থাকবে, যেখানে অনেক অ্যানিমালস থাকবে, সিটি থেকে একটু দূরে থাকবো আমি। সো 5-10 বছর হয়তো লাগবে এই পুরো জিনিস করতে। আপনারও কি স্যার মাসুদরানা 3 ঘন্টা হাতে নিলে এখন একটা বয়সটা একটু কমে আসে ওই টাইমটাতে? হ্যাঁ, আমি এখনও মাসুদরানা কিনি, এখন আর আমি সব পড়ার সুযোগ পাই না, কিন্তু আমি এখনও কিনি। আমার কি কি বিজনেস চলেছে, এজেন্সি চলতেছে, প্যাসিভ জার্নাল চলতেছে, ফাড়িঘর ক্যাফে চলতেছে, হাবিজাবি ইউটিউব চ্যানেলস চলতেছে। যে ডেইলি স্টারে কালকে একটা ছবি দেখলাম যে এক ছাত্রলীগের এক আম্মু মারা গেছে। সো ও কাঁধে ওর খাটিয়াটা নিয়ে যাচ্ছে, বাট হাতে ওর হচ্ছে দড়ি লাগানো বা লাগানো। সো ওকে 3 ঘন্টার জন্য বের করছে জেল থেকে। ও জাস্ট মায়ের লাশটা নিয়ে যাচ্ছে কবরে, আবার শেষ হলে ওকে জেলে ঢুকাই দিবে। আপনার কি মনে হয় স্যার ওই ব্যক্তিটা আজীবন যদি কোটি কোটি টাকার মালিক হয়, আজীবন যদি পৃথিবীর সবচেয়ে সেরা বড়লোক হয়, ওর জীবনে কখন ওই রিগ্রেটটা থেকে বের হয়ে আসতে পারবে যে আমি আমার মায়ের মুখটাও ঠিক মতো দেখতে পারিনি, বা আমি কবর পর্যন্ত নিয়ে গেছি আমার হাতে ছিল? স্যার কালকেও আপনি আইমান ভাইয়ের সাথে কথাটা বলতেছিলেন যে আমি জানি এই এডুকেশন দিয়ে কিছু আমার হবে না, বাট আমি বের হতে পারছি না। এটা একটা কঠিন একটা শেকল না? খালিদ ফারহান স্যারকে ওয়েলকাম দ্য রমজান শো এবং প্যাসিভ জার্নাল বুক পডকাস্টে। ধন্যবাদ স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনার কি অবস্থা? চলছে, খেয়ে পরে বেঁচে আছি, খারাপ নেই, ভালোই আছি। স্যার আমাকে একটু ধূপ করে একটু আয়ারল্যান্ডে যাই। আয়ারল্যান্ডে ফারহান ভাইয়ের একটা বিজি দিন বা একটা ওয়ার্ক ডে কীভাবে হয়, কখন থেকে শুরু হয়, কী কী করেন? আমি নর্মালি শুরু হয় সকাল 11টার আশপাশে। সকাল 11টার দিকে আমি উঠি, আমি সকালে উঠি না খুব একটা। এবং যদি উইন্টার থাকে তাহলে আমি শুরুতেই অফিসে চলে যাই। অফিস হইল আমার বাসার ভিতরেই অফিস, আরেক রুমে চলে যাই আমি ভাবতেছিলাম আচ্ছা অফিসে যাই। আর যদি সামার থাকে তাহলে আমি ফার্স্টে পিছনের বাগানে যাই, গাছ গুছের পরিচর্যা শেষ করে তারপরে অফিসে যাই। তো এখন যেহেতু সামার না, এখন সরাসরি আমি অফিসে চলে যাই। ইমেইল দিয়ে শুরু হয় 11টার থেকে 1টা-2টা পর্যন্ত, এগুলোই চলে। তারপরে আমি নিচে নামি, নিচে নেমে হাবি যাবি, তেমন কোনো সিরিয়াস কিছু হয় না। বিড়ালের সাথে দৌড়াদৌড়ি হয় এবং র্যান্ডম কাজকর্ম হয়। তারপরে আমি নিচেও নামা এবং উপরে ওঠা এর মধ্যেই থাকি। সো কিছুক্ষণ এজেন্সি স্টাফ, কিছুক্ষণ কেউ কোনো কিছু নক করলে, যে আপনারা যখন নক টক করেন আপনাদের সাথে কথাবার্তা বলি, এগুলোই চলে সন্ধ্যা পর্যন্ত। এবং তারপরে আবার নিচে নেমে বাকিটুক মোস্টলি ডুইং নাথিং, তেমন কিছু করা হয় না আসলে। আমার আয়ারল্যান্ডের একটা দিন বাংলাদেশের যারা গ্রামে থাকে তাদের একটা দিনের থেকে খুব বেশি ডিফারেন্ট না, ভেরি সিমিলার। স্যার একটা জিনিস হচ্ছে, লোনলি ফিল হয় কি, এই যে কিছু করার নাই, আবার এই যে ধরেন আজকে রাফায়েত ভাই, নীল, নাফিস সেলিম, আপনি এখানে আসলে মোটামুটি প্রত্যেকটা দিনই আপনার বুক থাকে মানুষজনের সাথে ইন্টারাকশন করো। ওইখানে তো স্যার খুব বেশি মানুষজন নাই, লোনলি ফিল হয় কি মাঝে মধ্যে? খুব একটা হয় না, অভ্যাস হয়ে গেছে। শুরুর দিকে হইতো, 2017-তে আমি মাস্টার্স করতে গেছি, 18তে শেষ হয়েছে। 18 থেকে 20 এই টাইমটা আমি অনেক ভাবছি যে বিদেশ থাকবো না, দেশে চলে যাব। বিদেশ থাকার ভালো ডিসিশন হচ্ছে না, ভালো হচ্ছে না, এরকম মনে হইতো। তখন আমার রেগুলারলি মনে হইতো যে এই মাসই শেষ, তারপর চলে যাব। এই মনে হইতেই আমি আয়ারল্যান্ডে বাড়ি গাড়ি সিটিজেনশিপ সব বিড়াল সব হইতেই হয়ে গেছে। এবং আমি বাংলাদেশে আসা বাড়াইছি অনেক, প্রত্যেক বছরই আমি আগের বছর থেকে বেশি আসার চেষ্টা করি। খুব কম বিদেশি মানুষ আছে যারা দেখবা বছরে 2বার ইউরোপ থেকে বাংলাদেশে আসে, 3বার ইউরোপ থেকে আসতেছে বাংলাদেশে। বাট আমি এখন বছরে 3বার আসি এবং সামনে হয়তো 4বার আসবো বছরে। বাট না, লোনলি অত লাগে না। এবং আমার ধারণা এখানে সবার আমার বাংলাদেশে আমি যখন আসি তখন অনেক ফান যায়, কারণ আমি আসার কারণে অনেকের সাথে আমার দেখা হয়। আমি 10 দিন থাকি, 10 দিনই ফান যায়। কিন্তু যে ধরো 1 বছর বাংলাদেশে থাকে, তারও 1 বছরই ফান যায় বলে আমার মনে হয় না। তারও হয়তো দেখা যায় 10-15 দিনই দেখা হয় সবার সাথে। যেমন আমিন আমাকে প্রায় বলে যে আমি একমাত্র দেশে আসলেই
ওর সাথেও অন্যান্য যারা দেশে থাকে তাদেরও তখনই দেখা হয় যখন আমার সাথে গেট টুগেদার টাইপ কিছু একটা হয়, তখন আমার সাথে যখন ওদের দেখা হয়, ওদের নিজেদের মধ্যেও তখন দেখা হয়, বাট ওরা বাংলাদেশেই থাকে। সো আমি যখন আসি আমার মজা হয়, বাট আমার মনে হয় না ওদের একই রকম মজা হয় সবসময়। হ্যাঁ, ওই লাস্টে টিকটকের অ্যাওয়ার্ডে হচ্ছে কিটো ভাই বলতেছিল যে আমি আজকে এখানে আসছি যে আমাদের ভাই ব্রাদারদের সাথে দেখা হবে। টিকটকে কি হইতে না হইতেছে উই ডোন্ট কেয়ার, বাট হ্যাঁ ওই সবার সাথে গেট টুগেদার হয় এবং দেখছি সবগুলো একসাথে হলে বেশ ফান হয়। এবং আমি চুপচাপ দাঁড়ায় বসে থাকি এবং কিছু কনভারসেশন হয় স্যার ওইখানে। কিটো ভাই ছিল সেদিন, নিয়ন ভাই ছিল, আরও অনেকেই ছিল। একদম কনভারসেশন, ওরা লাইফটাকে কীভাবে দেখে বিয়ন্ড দ্য ক্যামেরা। সবারই জীবনে হচ্ছে ওই স্ট্রাগলটা আছে, কিন্তু বিয়ন্ড দ্য ক্যামেরা সবাইকে আমরা স্মাইল দেখি, বাট আমার সুযোগ হয় আপনাদের জন্য যে বিয়ন্ড দ্য ক্যামেরা কিছু মানুষজনকে দেখে। ইটস ফান আমার কাছে মনে হয়। স্যার আমরা যারা হচ্ছে এই যে স্টুডেন্ট আছি বা আমরা যারা হচ্ছে আপনাদের সাথে কমিউনিকেট করতে চাই বা কন্টেন্ট ক্রিয়েটার বলেন বা সেলিব্রিটি বলেন, হোয়াটস দ্য মোস্ট স্মার্ট ওয়ে টু কন্ট্যাক্ট বা কমিউনিকেট? ফার্স্ট স্পেসিফিক একটা অ্যাঙ্গেল থাকা বা একটা কারণ থাকা জরুরি যোগাযোগ করার। হাফ বেকড আইডিয়া নিয়ে বা কোনো কারণ ছাড়া কন্ট্যাক্ট করতে গেলে জাস্ট খামাখা ইমপ্রেশন খারাপ এবং কন্ট্যাক্টের রেসপন্সও খুব একটা আসে বলে আমার মনে হয় না। সো কন্ট্যাক্ট করার কারণ থাকা জরুরি এবং স্ট্রং কারণ থাকা জরুরি। জাস্ট ইচ্ছা হইলো কন্ট্যাক্ট করার চেষ্টা করলো ওরকম হইলে, মানে কন্ট্যাক্ট তো যে কেউ চাইলে চেষ্টা করতেই পারে, বাট রেসপন্স আসে কম। এটা হলো ফার্স্ট। এরপরে সেকেন্ড হলো ওই কারণটা কত সহজে এবং কম ওয়ার্ড ব্যবহার করে বলা সম্ভব, জাস্ট ফর দ্য ইন্ট্রো। পরে তো এক্সপ্যান্ড করাই যাবে, বাট শুরুতে অত রচনার থেকে কম সহজে যদি বলা যায় ওই আইডিয়াটা, তাহলে খুবই ভালো। থার্ড, ইনফ্লুয়েন্সারদের রিচ আউট করার বেস্ট উপায় হলো 100% ইমেল সবসময় যাওয়া উচিত। একই সাথে ওই ইনফ্লুয়েন্সার সবকটা সোশ্যাল মিডিয়ার মধ্যে যেখানে সবচেয়ে বেশি কম পপুলার, ওইখানে তার সাথে যোগাযোগ করলে আই থিঙ্ক রেসপন্স বেশি আসে। আমার ক্ষেত্রে আমি ইমেল সবসময় দেখি, সো আমাকে যেই ইমেল করে আমি সবসময় সব আমি রিপ্লাই দিই না, কিন্তু দেখি আমি সব ইমেল দেখি এবং আমি টের পাই যে ভালো কোনো ইমেল আসলে আমার মিস হয় না, আমার কাছ থেকে রিপ্লাই যায়। অনেক সময় আসে যে ধরো ইমেলটাই হলো আসসালামু আলাইকুম বা ইমেলটা হলো ভাই কেমন আছেন, তো ওগুলোর আসলে রিপ্লাই যায় না, কারণ ওইটা আসলে দ্যাটস নট আ কনভারসেশন। সো খামাখা ইমেইল ওইগুলো করে। আবার অনেকে আছে ধরো ইমেলের অনেক ফরম্যাট থাকে, বাট মেইন কথা হলো আমি চাই আমার সাথে যখন কেউ যোগাযোগ করবে তখন তার ফার্স্ট কনভারসেশন সত্যি এটা ইমেলের জন্য, সত্যি এটা ফেসবুকের মেসেঞ্জারের জন্য, যেখানেই সে আমার সাথে যোগাযোগের চেষ্টা করতেছে সব জায়গার জন্য সত্যি, তার ফার্স্ট কন্ট্যাক্টটা দেখেই যেন আমি বুঝতে পারি তার কী লাগবে, যাতে আমি খুব সহজেই বুঝতে পারি যে আমার তার সাথে এনগেজ করা উচিত নাকি, কারণ যদি না হয় তাহলে আমাদের দুজনেরই অনেক সময় বেঁচে যাবে। ট্রু স্যার, মানে এইটা হচ্ছে আমাদের কিছু বাচ্চা কাচ্চারা হয়তো একটু হার্টও হবে যে ভাই আসসালামু আলাইকুম, ওকে নেক্সট বলে দেন পুরো মেসেজটা। ওনারা ওয়েট করতেছে যে উনি ওয়ালাইকুম আসসালাম বলবে, তারপরে আমি যাই বলবো, কিন্তু ওয়ালাইকুম আসসালাম আর কেউ বলবে না। সো আপনি ভাই আসসালামু আলাইকুম থেমে না থেকে পুরাটা একবারে বলে ফেলেন, ওইটা অনেক বেটার। এক্স্যাক্টলি স্যার। আমি যে বলছিলাম যে নিহাব ভাইয়ের সাথে রিসেন্টলি কন্ট্যাক্ট করলাম, সো আমি ওনাকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছি যে ভাই আসসালামু আলাইকুম, আমি আপনার কন্টেন্ট ফলো করি, এমন এমন কিছু জায়গার নাম বলছি যে একটু একটু কম পপুলার। সো ওটা বললাম যে শ্রীলঙ্কা টু ভোলা টু নেত্রকোনা, অ্যান্ড আমরা একটা প্ল্যান করছি যে আপনার সাথে নিহাব ভাই, আপনি এবং রনি শারাফাত এবং অনির্বাণ তিনজনকে আমরা একটা করবো, অ্যান্ড আপনার তিনজনই হচ্ছে ইন্ডাস্ট্রির বস, একটা বুম হবে। সো উই আর এক্সপেক্টিং দ্যাট। উনি পরের মেসেজে খুবই পজিটিভ যে ভাই আই এম ইন্টারেস্টেড, লেটস গো ফর ইট। বেশিরভাগ মানুষই, আমি আপনাকে ওই দিনও বলতেছিলাম যে বেশিরভাগ মানুষই তাদেরকে সুন্দর করে স্পেশালি টডকাস্টের ব্যাপারে বেশিরভাগ মানুষকেই সুন্দর করে অ্যাপ্রোচ করলে, খুব কম মানুষই আছে যারা বলে যে না আমি করব না, এরকম খুব কম হয়। বেশিরভাগ মানুষই বেশিরভাগ সময় রাজি হয়, জাস্ট বুঝাইতে হয় তাদের। এটা স্পন্সরশিপের ক্ষেত্রেও স্যার, মানে আমি কয়েকটা জায়গায় দেখছি আমাকে যখন আমাকে আইমান ওই যে লেজির বান্দার যে আমার ফ্রেন্ড আর কি, ও বলে, আমি ওকে বলছি আচ্ছা একে বলবো, আমার মনে হয় না স্পন্সর করবে। স্যার আমাদের বলতে তো সমস্যা নাই, 100টা বলি 10টা আসবে। সো অনেকগুলা ব্র্যান্ড আমি পেয়েছি আমাদের বই বিক্রির জন্য বা যে কোনো ইভেন্টের জন্য, যেগুলো আমার মনে হচ্ছিল যে হবে না, বাট আমি রিচ আউট করেছি, দেখছি ওকে দে আর ইন্টারেস্ট। সো আমার মনে হয় এই ব্যাপারগুলো কমিউনিকেশান একটু শেখা উচিত। আমাদের ইউনিভার্সিটির মাস্টার্স করেও আমরা শিখি না, কারণ মাস্টার্সের আমি নিজে কমিউনিকেশানে পড়তেছিলাম, তিনটা কোর্স করেছি, খুব বেসিক কিছু জিনিসপত্র ছাড়া শিখে নাই। সো স্যার এমনি হচ্ছে বই পড়াটা কীভাবে শুরু, এটা তো মনে হয় আমি একটা আগে পডকাস্ট করেছি, বাট ওকে এটা নিউজ তো একটু বলেন স্যার। বই পড়া শুরু স্কুলে বেশ ছোটবেলার থেকেই বই। স্যার স্কুল তো ল্যাবরেটরি, আমার স্কুল ছিল উদয়ন, সো এটা হলো ঢাকা ইউনিভার্সিটির ভিতরে ব্রিটিশ কাউন্সিলের একটু সামনে ছিল আমার স্কুল। এবং স্কুলে থাকতে থাকতেই বই পড়া শুরু। কিভাবে শুরু আমি ঠিক 100% শিওর না,
বাট এই সেবা প্রকাশনী দিয়েই মেইনলি শুরু, এবং সেবার থেকে তারপরে বড় বইয়ের দিকে যাওয়া, হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল, ওই অ্যাঙ্গেলে, বা আনিসুল হক, তখন যারা যারা বই লিখতো, এখন তো তাদের বেশিরভাগই আর ওভাবে লেখেও না বা এখন পড়েও না মানুষ তাদের বই, অত অনেকে তো বেঁচেই নেই। বাট ওই তো তা সেবার থেকে ওই দিকে যাওয়া, তারপর অনেক পরে যায় ইংরেজি বইয়ের দিকে যাওয়া, অনেক পরে বলতে ইউনিভার্সিটির আশপাশে এসে হয়তো ইংরেজি বইয়ের দিকে যাওয়া এবং নন ফিকশনের দিকে যাওয়া। স্কুল কলেজে থাকতে একমাত্র ইংলিশ বই আমি পড়েছি সম্ভবত হ্যারি পটার, এছাড়া আর কোনো ইংলিশ বই আমি পড়ি নাই। তবে বড় হয়তো অনেক বইটই পড়া হয়েছে প্রয়োজনের, আর ছোটোবেলায় পড়তাম মজা লাগতো দেখে। এখন মজা লাগে এরকম বই কম পড়া হয়, প্রয়োজনের বই বেশি পড়া হয়। ছোটোবেলায় মজা লাগতো দেখে 100% বই পড়া হইতো, প্রয়োজন তো ছিল না কোনো। এখন কি স্যার ওই তিন গোয়েন্দা বা মাসুদ রানা কোনোটা বা কিংবা সমরেশের যে কোনো বই পড়লে কি, আমি যেমন পরশুদিন রাতে একটা ফিল করেছি, আমি সমরেশের একটা রহস্য রোমাঞ্চ সিরিজ পড়ছিলাম, তা আমার মনে হলো ওই যে পাহাড়, ওই যে হচ্ছে আপনার চা বাগান, যে ব্যাপারগুলো থাকে, একটা কিশোর ডিসেম্বরের ছুটিতে ঘুরতে যাবে, এই সেই অনেক কিছু। আপনারও কি স্যার মাসুদ রানা তিন গোয়েন্দা হাতে নিলে এখন একটা বয়সটা একটু কমে আসে ওই টাইমটাতে? হ্যাঁ, আমি এখনও মাসুদ রানা কিনি, এখন আর আমি সব পড়ার সুযোগ পাই না, কিন্তু আমি এখনও কিনি। তিন গোয়েন্দা এখন আর কিনি না তো। তিন গোয়েন্দা স্যার মানে আপনার অলমোস্ট পড়া শেষ। হ্যাঁ, বাট তিন গোয়েন্দা বের হয় এখনও, এবং মাসুদ রানাও বের হয় এখনও। কাজী আনোয়ার হোসেন তো মারা গেলেন, বাট মাসুদ রানা তো বের হয়, এবং আমি সবসময়ই কিনি, প্রত্যেক মাসে বাইর হয়। আমি বছরে যতবার আসি আমি আগের পুরো ব্যাকলগ কিনে নিয়ে যাই। পড়ি না, বাট সাজায় রাখি, মাঝে মধ্যে পড়ি, চান্স পাইলে পড়ি। বাট আমি খুবই লয়াল কাস্টমার ওদের, ওরা যা বাইর করে আমি সব কিনি। নাইস। ট্রাভেল স্যার অনেক বই পড়েন? ট্রাভেল করেন? হ্যাঁ, বই এখন আমার মেইনলি পড়া হয়ই হলো প্লেনে। প্লেন মেইন আমার বই পড়ার জায়গা। আমার আয়ারল্যান্ড থেকে বাংলাদেশে আসতে লাগে 14.5 ঘন্টা, যাইতে ভালো লাগে 14.5 ঘন্টা, 15 ঘন্টা এরকম। তো ধরো কেউ যদি সিরিয়াস হয়, যাইতে আসতে 2টা বই এমনিই শেষ হয়ে যায়, পুরো সময় অবশ্য বই পড়ে না। বাট ওই তো, এছাড়া আমি ইউরোপের ভিতরে যেহেতু অনেক ঘুরি, সব জায়গায় যেতে 1 ঘন্টা লাগে, 2 ঘন্টা লাগে এরকম। সো ওই পথেও অনেক বই পড়া হয়। মেইনলি এখন বই পড়া, আনলেস কোনো স্পেসিফিক রিজনে কোনো বই পড়তেছি, র্যান্ডমলি পড়ছি, বেশিরভাগ সময় ট্রাভেলের সময় পড়া হয়। জায়গাটা কি স্যার একটু পেইন দেয় যে আগে একটু মজার জন্যই বই পড়তাম, এখন শুধু কাজের জন্যই বই পড়তে হচ্ছে? এটা কি একটু কষ্ট? একটু কষ্টকর, হ্যাঁ। হ্যাঁ, মানে এটা আসলে আমি যখন মাঝে মধ্যে কোর্সের জন্য বই পড়ি, আমার ওই উপন্যাস যদি আমাকে এমনি পড়তে হতো পড়তাম, কোর্সের জন্য যখন পড়তে হয় তখন একটু খারাপ লাগে, এটা পড়ে আমাকে এই এই প্রশ্নের উত্তর দিতে হবে, এই সেইগুলো দাগাতে হবে। চাপাই দেওয়া জিনিস সবসময় একটু কষ্টের, এবং এগুলো আমরা নিজেদের উপর নিজে চাপাই দিচ্ছি। কেউ হয়তো বলতেছে না যে এই বই না পড়লে সমস্যা আছে, বাট আমরা জানি যে না পড়লে অনেক কিছু হয়তো আমরা করতে পারতাম যেটা না পড়ার কারণে পারবো না, সো পড়তে হবে। সো নিজেই নিজের উপর চাপাই দেওয়া, এবং চাপাই দেওয়া যেহেতু একটু ফোর্স, যেহেতু এই কারণে একটু বেশি কষ্টকর কম্পেয়ার টু একটা সাহিত্য পড়তেছি। আর মজাও কম আসলে, যেহেতু এটা এন্টারটেইনিং না। ওই বইগুলোতে এন্টারটেইনিং অনেক কিছু ইম্যাজিন করা যায় এখানে। আর নন ফিকশন বই পড়া একটু ঝামেলারও, কারণ নন ফিকশন বইয়ের মাঝখানে থামা লাগে, লেখা লাগে, বোঝা লাগে, অনেক ধরনের জিনিসপত্র, আবার বইয়ের অল্প একটু পড়ে আবার করা লাগে। সো এরকম জিনিসপত্র তো আমাদের ফিকশনের দুনিয়ায় করা লাগে না। সো হ্যাঁ, কম ফান, একটু কষ্টের ব্যাপারটা। সবসময় শুধু ফিকশন পড়ে জীবন কাটাই দেওয়া গেলে খুবই ভালো হইতো। ভালো হইতো, কিন্তু খুব ভালো ডিসিশন না এটা। হ্যাঁ, খুব ভালো ডিসিশন না, বাট এরকম যদি করতে পারতাম তাহলে খুবই ভালো হইতো। এটা স্যার আমার হয় যে আমার ফিকশন পড়ার জন্য আমি যেখানে ইচ্ছা বসে পড়ি, লাদ খাই, এই সেই পড়ি, কিন্তু নন ফিকশন পড়ার জন্য একটা ফিক্সড টেবিল আছে, মানে একটা জায়গা আছে যেখানে পড়বে আমাকে কিছু দাগাইতে হয়, কিছু লিখতে হয়, কিছু করতে হয়, যেগুলো আবার পরে এসে কথাবার্তা বলতে হয়। সো ওই জায়গাতে বসে আমাকে নন ফিকশন পড়তে হয়, কারণ আমি যদি শুয়ে শুয়ে পড়ি, কিছু দাগাইতে হলে আমাকে আবার উঠে টেবিলের কাছে যাইতে হয়। সো এটা একটু প্যারা আর কি। আপনি অপেক্ষা এটা কতটা পছন্দ করেন? আমরা এটা বলবো যে পছন্দ করি, বাট আই থিঙ্ক এটা একটু ওভারসোল্ড। আমি বেশিরভাগ জায়গায় একটু বলে ফেলছি বেশি, যে মানে পছন্দ করি, বাট মানে জীবন দিয়ে দেওয়ার মতো পছন্দ করি। বইটা ভালো। অনেক সময় হয় কি যে বইয়ের বা গানের সাথে এটা অনেক হয় যে বইটা বা গানটা নিজে অত স্পেশাল না হয়তো, কিন্তু আপনি জীবনের কোন সময় ওই বই পড়ছেন বা কোন সময় ওই গান শুনছেন, ওই কারণে খুব নর্মাল একটা গান বা নর্মাল একটা বই বা নর্মাল একটা কিছু অনেক স্পেশাল হয়ে যায়। সো অপেক্ষা সম্ভবত ওইরকম একটা জিনিস, যে আমি হয়তো এমন একটা সময় পড়েছি যেই সময়ে ওটার সাথে আমি অনেক রিলেট করতে পারছি, যেই কারণে আমার অনেক স্পেশাল। আমি শিওর আরও অনেক ভালো বই আমি পড়ছি আমার জীবনে, এবং যেগুলো হয়তো অপেক্ষাতে আরও অনেক ভালো, এবং অনেক ভাবা শুরু করলে হয়তো আমার মাথায় আসবেও। বাট হ্যাঁ, ওই কারণে। এবং সবাই যেহেতু জিজ্ঞেস করে যে একটা বই, তো তখন বেশিরভাগ দেখা যায় অপেক্ষার কথাই বলা হয়। এবং
আমার বাসায় এখন 15-20টা অপেক্ষা আছে, বিভিন্ন মানুষ আমাকে অপেক্ষা গিফট দেয়, So, ভালোই লাগে। স্যার একটা ব্যাপার কি, আমাদের মনে হয় আমরা একটু অনধিকার চর্চা করি সব সময়। আমার ব্যক্তিগত কোন বইটা আমার পছন্দ হবে, আমার কোন সিনেমা ভালো লাগবে, আমার কোন গান ভালো লাগবে, এটা আমার নিজের চয়েস। আমার নিজের বেড়ে ওঠার সাথে কোন জিনিসটা যাচ্ছে, কোন জিনিসটা আমাকে অ্যাটাক করতেছে বা আমি অ্যাটাচ হইতেছি, ইটস আ মাই চয়েস। আমার পছন্দের কি বই হবে, আমার বই পছন্দটা একটু গুরুগম্ভীর হইতে হবে, একটু মার্কেজ হইতে হবে, কার্ল মার্কস হইতে হবে, কেন? মানে এটা আমি বুঝি না স্যার। এটা মানুষজন যখন কমেন্ট করে, আচ্ছা আমার যখন খুব পছন্দের একটা মুভি হচ্ছে স্যার পারফেক্ট ডেস। পারফেক্ট ডেস হচ্ছে জাপানিজ একটা মুভি, একটা টয়লেট ক্লিনার, ওর জীবনটাকে কীভাবে দেখে, খুব সুখে, কোনো মিউজিক নাই, খুব কথা কম। এখন এটা হতে পারে আমার চয়েস, আমি তো বলি না যেটা আপনার চয়েস। আমার মনে হয় একটু অনধিকার চর্চা করি আমরা, মানুষজনের পছন্দ কী হবে, মানুষজনের পার্সোনাল চয়েস। সত্যি কথা। হ্যাঁ, আমরা একটু অনধিকার চর্চা বেশি করি। আমরা চাই মানুষজনকে বিভিন্নভাবে জাজ করার চেষ্টা করতে, এবং তার সে কি পড়ে, সে কি করে, সে কি দেখায়, এগুলা দিয়ে জাজ করা সহজ। সো কেউ যদি বলে যে ধরেন আমার এই জিনিস পছন্দ, কিন্তু এটা যদি সমাজের চোখে আবার একটু ক্রিঞ্জ টাইপ হয়, তখন সে আর সাহস পায় না জিনিস বলার যে আমার এই জিনিস পছন্দ। সো এগুলো হয়। অ্যাট দ্য সেম টাইম এটাও সত্যি যে এগুলা অন্য কি বলতেছে, ভাবতেছে আপনাকে নিয়ে, ওটা নিয়ে আপনারও তো চিন্তা করার দরকার নেই। ইভেনচুয়ালি এনাফ পিপল উইল, আপনার মতো আরও মানুষ আছে, অন্যরা হয়তো বলতেছে না, বাট আপনার মতো আরও মানুষ আছে যাদের ওই একই জিনিস পছন্দ। ট্রু। স্যার আমাকে একটু বলেন যে বই পড়া ব্যাপারটা আপনার ক্যারিয়ারে বা আপনার পার্সোনাল গ্রোথের ক্ষেত্রে কতটুকু ইম্প্যাক্ট বা কত ভালো ইম্প্যাক্ট ফেলেছে আসলে? হ্যাঁ, ডিরেক্টলি মেজার করা খুবই কঠিন, বাট আই থিঙ্ক যদি বই না থাকতো তাহলে কোনো কিছুই হইতো না। আমি যা যা করেছি সব কিছুই হয়েছে আই থিঙ্ক বই পড়ার কারণে। খুব ডিরেক্টলি আমি অ্যাট্রিবিউট দিতে পারবো না যে এই এক্স বইটা পড়ার কারণে এই ওয়াই জিনিসটা আমি করেছি, বাট চিন্তা করতে পারা, থট প্রসেস সাজাতে পারা, কোন সময় কি বলবো, একটা গল্প স্ট্রাকচার করে কিভাবে, একটা কথা বলে কিভাবে, লেখে কিভাবে, একটা ভিডিও কিভাবে বানাইলে কোন সময় কি কথা বললে ভালো হয়, এই সব কিছু যে একটু ন্যাচারালি আসে আমার কাছে অন্যান্য অনেকের কাছ থেকে, আই থিঙ্ক এটার একটা বড় ক্রেডিট যাবে বইয়ের। বই না পড়লে হয়তো আমার চিন্তাভাবনা গোছানোর স্কিল অত ভালো হতো না যেটা এখন হয়েছে। এটা হলো গিয়া একটা প্যাসিভ বেনিফিট, বাট অ্যাক্টিভ বেনিফিট বললে অনেক বই আছে যেগুলো পড়ে ওই বইয়ের টেক অ্যাওয়ে ডিরেক্টলি ইউজ করে বিভিন্ন বিজনেসে হেল্প হয়েছে। যেমন ধরেন আমি যখন স্টোরি ব্র্যান্ড পড়লাম, তখন আমি বুঝলাম যে না, একটা ক্যাম্পেইনের আপনি হিরো না, আপনি হলেন একজন গাইড যে হিরোকে হেল্প করতেছেন কোনো একটা জার্নি অ্যাচিভ করতে, এবং আপনি তাকে দেখাচ্ছেন কীভাবে অ্যাচিভ করা যায়, আপনি একটা প্ল্যান দিচ্ছেন। সো দের ইজ দিস থিং কল্ড স্টোরি ব্র্যান্ড ফর্মুলা। ওটার ভিতরে বিস্তারিত বলা আছে, যাদের আগ্রহ তারা দেখে নিতে পারবে। ওটা পড়ার আগে আমি ওইভাবে কখনোই ব্যাপারটা ভাবি নাই যে একটা স্টোরি, ভাইয়ার চ্যানেলে স্টোরি ব্র্যান্ড একটা ভিডিও পুরোপুরি আছে। এবং এরপরে আমি ডোনাল্ড মিলারের সব বই পড়ছি। ডোনাল্ড মিলারের অনেকগুলো সুন্দর সুন্দর বই আছে, এবং প্রত্যেকটাই খুব ইন্টারেস্টিং অ্যাঙ্গেলের ইন দ্য রেলম অফ মার্কেটিং বিজনেস এই দুনিয়ার। যেমন ধরেন ওর কিছু ওই যে 101 টাইপ বই আছে, বিজনেস মেড সিম্পল, মার্কেটিং মেড সিম্পল, এরকম কিছু বই আছে ওর, যেগুলো বেশ বেসিক, বাট স্টিল আমার পড়তে বেশ ভালো লাগছে। কারণ ওই বইগুলা বা ওই স্টোরি ব্র্যান্ড বলেন বা এই বেসিক বইগুলো বলেন, এগুলোর মধ্যে থেকে আমি এমন অনেক কিছু পেয়েছি যে আমি ডিরেক্টলি পরে ইমপ্লিমেন্ট করতে পারছি আমার বিভিন্ন কাজকর্মে। নাইস স্যার। আমাকে যদি এখন কেউ জিজ্ঞেস করে আসলে যে বই পড়া কেন জরুরি বা বই পড়বো কেন, আমি একটা খুব কাঠখোট্টা বলবো না, আমি খুব একটা ইন্টারেস্টিং জিনিস ইউজ করি যে তুমি যে সেক্টরে আছো, তুমি যদি বই পড়ো, তুমি সাচাস তুমি মাসে এখন 20,000 টাকা ইনকাম করো, তুমি যদি বই পড়ো, রেগুলার বই নিয়ে করো, আমি মনে হয় তুমি 20,000 টাকায় 50,000 করতে পারবা। কীভাবে? স্যার আমার মনে হয়েছে আমি যা কিছু করি এখন, আমার মার্কেটিং বা আমার ব্র্যান্ডিং এই সব কিছু, বা আমি যে আমার স্যার এখন 3.5ও মেনটেন করতে হয় ফর স্কলারশিপ, আমার মনে হয় আমি অনেক কিছু না পড়ে লিখতে পারি যে আমি বই পড়ছি ওই জন্য। ইভেন টিচাররা যখন কথা বলে আমি অনেক রিলেট করতে পারি যে আচ্ছা এটা ওই বই আছে, আছে, তখন একটা গুড ইমপ্রেশন ক্রিয়েট হয়। দ্বিতীয়ত স্যার ওই যে আপনি যেটা বলেন যে চিন্তা করার ক্যাপাসিটি, আমি একটা বিয়ন্ডে গিয়ে চিন্তা করতে পারি, আবার স্টোরিটাকে সাজাই দিতে পারি যে আপনি এইভাবে যেতে পারেন, এইভাবে করতে পারেন। আমাদের যখন কন্টেন্ট ক্রিয়েশনও আমার হচ্ছে স্টোরি সাজাইতে হয়,
কিভাবে কি করব, একটা ক্যাম্পেইন কোন কোন ওয়ার্ডগুলো আমি পিক করব তাহলে ক্যাম্পেইনটা ভালো মতো যাবে, এটাও কিন্তু স্যার বই থেকেই নেওয়া। মানে হ্যাঁ প্যাসিভলি আসে বাট বই থেকেই আসে। স্যার মনে হয় যে আমি যদি বই না পড়তাম এত কিছু চিন্তাও করতে পারতাম না, প্লাস হচ্ছে আমার আর্নিংটাও বাড়তো না। ওই একটা আমাকে নিয়ম দিত, ওই গদবাধা নিয়ম আমি করতাম, নতুন কিছু ইমপ্লিমেন্ট করতাম না, একটা সার্টেন অ্যামাউন্টে আমার চলতো আর কি, যেটা আমার মনে হয় স্যার। হতে পারে, হয়তো হয়তো সত্যি আসলেই হয়তো তাই হতো। এবং তাই হয় অনেক মানুষের সাথে। বই পড়া ইজ আ ডাইং কালচার ইন বাংলাদেশ, এবং খুব সহসাই অনেক মানুষ হঠাৎ করে ঠিক করবে আমরা এখন অনেক বই পড়বো, এরকম তো হওয়ার কথা না, এরকম হয়তো হবে না। এবং দুনিয়া যেরকম ট্রানজ্যাকশনাল হয়ে যাচ্ছে, বই পড়ায় মানুষের আগ্রহ যত কমতেছে, আমি এরকম ভবিষ্যৎ দেখি যেখানে কেউই বইটই পড়বে না, আস্তে আস্তে সব প্রকাশনী বন্ধ হয়ে যাবে। কিছু সেলিব্রিটি লেখক যদি তাদের সেলিব্রিটি বানাইতে পারে তাহলে তাদের বই কিছু চলবে। নট লাইক সেলিব্রিটিরাই বই লিখবে এরকম না, লেখকরাও সেলিব্রিটি হবে হয়তো, এবং তারপরে এই কারণে যেহেতু তারা সেলিব্রিটি এই কারণে তাদের বই বিক্রি হবে বা তারা তাদের মার্কেটিং ওইভাবে পোর্ট্রে করবে। এবং আই থিঙ্ক 10-20-30 বছর পরে বাংলাদেশের মার্কেটে সাহিত্য হয়ে যাবে খুবই একটা রেডিও। হ্যাঁ, বাট আমরা আশা করি এটা না হোক। হ্যাঁ, বাট দেখা যাক আসলে। স্যার একটা সরাসরি ইয়েতে যাই যে আমি ধূপধাপ টপিক চেঞ্জ করে ফেললাম। ইন্ডিয়াতে একটা রিসেন্টলি রিসার্চ বের হলো স্যার, যে ইন্ডিয়ার হচ্ছে সেলিব্রিটি কিংবা ইন্ডিয়াতে বাইরে যে সেলিব্রিটিগুলো আসে এদের কারোরই বিজনেস বা প্রোডাক্ট আসলে স্টে করে না, বা হচ্ছে যে ভালো মার্কেটে ফল করে না। এটা কেন মনে হয় আপনার কি স্যার? মানে ওদের ব্র্যান্ড খুব ভালো ওয়ার্ক করে না, খুব বেশি দিন টিকেও না আসলে। যেরকম কোনো উদাহরণ আছে এরকম? স্যার প্রাইম খুব বেশি দিন টিকে নাই। আচ্ছা, সো বাইরের সেলিব্রিটিরা যখন ইন্ডিয়ার প্রোডাক্ট লঞ্চ করছে, বা ইন্ডিয়ার সেলিব্রিটিরাও তারা হচ্ছে এটা চালচিত্র চারুগল্প নামে একটা ইয়ে আছে আর কি ইন্ডিয়ার, উনি একটা রিসার্চ দিল দেখলাম আর কি। সেলিব্রিটিদের প্রোডাক্ট বা সেলিব্রিটিদের ব্র্যান্ড কেন টিকে না খুব বেশি দিন? বেশিরভাগ সেলিব্রিটি ভালো বিজনেসম্যান হয় না। সো অনেকে যেটা করে, তারা ভালো ব্র্যান্ড, তারা ভালো কোলাবোরেশন করতে পারে। সো তারা হয় ভালো কো ফাউন্ডার নেয়। ইন্টারন্যাশনাল সেলিব্রিটি বিলিয়নিয়ার হয়েছে, ইন্টারন্যাশনাল সেলিব্রিটি হাজারে মিলিয়নিয়ার হয়েছে, সবাই সেম ফর্মুলায় গিয়েছে। ফার্স্টে সেলিব্রিটি হয়েছে, ইদার ট্র্যাডিশনাল মিডিয়া বা ডিজিটাল মিডিয়া যেভাবেই হোক। সিনেমার অ্যাক্টরের ক্ষেত্রেও কথা সত্য, আবার ইনফ্লুয়েন্সারের ক্ষেত্রেও কথা সত্য। সো ফার্স্টে সে পপুলার হয়েছে, এরপরে সে অ্যাটেনশন পাইছে অনেক। সে যখন অনেক অ্যাটেনশন পাইছে তখন সে ভাবছে আমাকে যারা অ্যাটেনশন দিচ্ছে তাদের কাছে কি বেচা সম্ভব। এবং দুই ধরনের মেনলি প্রোডাক্ট হয় ইনফ্লুয়েন্সার স্পেসে। একটা হলো যেটা আমি সবাইকে বেচতে পারবো, লো কাস্টমাইজেশন, আর আরেকটা হইলো যেটা আমি খুব কম মানুষকে বেচতে পারবো, হাই কাস্টমাইজেশন। ধরেন মিস্টার বিস্ট চকলেট বেচতেছে, সবাইকে বেচতেছে এবং খুবই লো কাস্টমাইজেশন, সবার জন্য আমার এই একটাই প্রোডাক্ট, এটা আপনি কিনেন এবং আমি পুরো ম্যাস মার্কেট টার্গেট করে বড় লোক হওয়ার চেষ্টা করবো। অনেক ছোটো কন্টেন্ট ক্রিয়েটার, প্রাইমও উইল বি ইন দ্য সিমিলার ব্র্যাকেট। বাট এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদের ধরেন 2 লাখ ফলোয়ার, 10 লাখ ফলোয়ার, 20 লাখ ফলোয়ার এরকম, এবং তারা চেষ্টা করতেছে এই নিশ অডিয়েন্সের জন্য খুব স্পেসিফিক কিছু বানানোর, যেটা শুধু এই মার্কেটটাকে টার্গেট করবে। সব ক্ষেত্রে একই কথা সত্য যে ভালো ইনফ্লুয়েন্সার বা ভালো সেলিব্রিটি সবসময় ভালো বিজনেসম্যান হবে কথা তো সত্য না, দুটো তো পুরোপুরি আলাদা জিনিস। তো যারা ভালো কোফাউন্ডার পাচ্ছে বা যারা ভালো অপারেশনস, অনেক সময় হয় কি, একটা জিনিস যখন কেউ খুব ভালো মতো করে ফেলে তখন সে তার নিজের পাওয়ার ওভার এস্টিমেট করে অনেক। যখন আমার মনে হয় যে আমার তো 10 লাখ সাবস্ক্রাইবার আছে, তখন মনে হয় যে 10 লাখ সাবস্ক্রাইবারই বানাইছি আমি, একটা বিল্ডিং দাঁড় করা, এখানে একটা ভাড়া দিই, এটার এমন কি। দুইটা যে খুব আলাদা জিনিস এবং একটার সাথে যে আরেকটার কোনো সম্পর্ক নাই। আপনি একটাই খুব ভালো হয় আরেকটা খুবই জঘন্য হইতে পারেন। ওভার কনফিডেন্সের কারণে ওটা বোঝা যায় না, কারণ এক জায়গায় আমি এত সফলতা দেখছি, মনে হয় যে সবই সহজ। তো এটা অনেক মানুষের সাথে হয় এবং এই কারণে তারা অনেক ভালো করতে। বাংলাদেশে অনেক ইনফ্লুয়েন্সার আমি দেখছি যারা খুবই দুঃখজনক লো নাম্বারস গেম খেলে। যেমন ধরেন একজনের 5 লাখ সাবস্ক্রাইবার, সে টি শার্ট বিক্রি করে 10,000 টাকা বা 20,000 টাকা ইনকাম করার চেষ্টা করতেছে। জিনিসটা আমার কাছে বেশ কষ্টদায়ক মনে হয় এবং কোনো মানে দেখি না আমি। স্যার এটা আরেকটা কারণ যেটা আপনি বললেন, যে আমার মনে হয় আই মাইট বি রং, যে একজন ইনফ্লুয়েন্সার ও একটা জায়গায় সবচেয়ে বেশি আগায় থাকে রাদার দ্যান অন্য কোম্পানি, সেটা হচ্ছে মার্কেটিং বা ফেস ভ্যালুতে। বাদ বাকি প্রত্যেকটা জায়গায় সাচেস একটা কোম্পানি এক্স যে 20 বছর ধরে মার্কেটে আছে, ও জানে প্রোডাক্ট কেমনে কম কস্টে রেডি করতে হয়, কেমনে হচ্ছে আপনার ওই যে চেইন মেনটেন করতে হয়, সব কিছু জানে।
ওই একটা এক্স কোম্পানির চেয়ে একটা ইনফ্লুয়েন্সার শুধু এই জায়গাটাই বড় যে তার একটা ফেস ভ্যালু আছে, বাট ওই যে প্রোডাক্ট বিল্ডিং থেকে সব কিছুতে কিন্তু ও অনেক এক্সপিরিয়েন্স। সো আমার মনে হয় ওই জন্যই প্রোডাক্টটা টিকে থাকে মার্কেটে এবং লম্বা সময় থাকে। আর একটা টাইম পর যেমন স্যার একটা দেখবেন সেলিব্রিটিদের বইমেলা ছাড়া কিন্তু বিক্রি হয় না, এই সেম কারণে। কারণ ওই টাইমে আপনি আপনার ফেস দেখান, অনেক কিছু দেখান, মানুষজন কিনে। কিন্তু আফটার বইমেলা আপনি ফেসও দেখান না, বই নিয়ে কথা বলেন না, মানুষজন ইন্টারেস্টেড না, কারণ ওটা কাউট ক্লাসিক বা এমন কোনো বই না যেটা আমি সব সময় পড়বো বা কিনবো। সো এইটাও হয় কিনা স্যার? হ্যাঁ হয়, আই থিঙ্ক হয়। সেলিব্রিটিদের বই লেখা ব্যাপারটা, সো ওই যে এগেন সেলিব্রিটি ইনফ্লুয়েন্সার সবার সুবিধাটা যেটা, সেটা হলো ইনিশিয়াল ট্র্যাকশন অ্যান্ড আইবল পাওয়া অনেক সহজ। সো ইনিশিয়ালি অনেকগুলা বিক্রি হয়ে যায়, ইনিশিয়ালি 1 মাসে অনেক কিছু হয়ে যায়। বাট একটা বিজনেস তো 1 মাসের ব্যাপার না, একটা বিজনেস বছরের পর বছরের ব্যাপার। এবং অত দিন ধরে একটা জিনিস টিকায় রাখা, যখন ওটা আপনার মেইন কোর্স স্কিল না, আপনার মেইন কোর্স স্কিল হলো যেইভাবে আপনি সেলিব্রিটি হয়েছেন ওটা সবাই হয়তো করতে পারে না। আস্তে আস্তে অবস্থা চেঞ্জ হবে। আই থিঙ্ক দুনিয়ায় আমরা আরও অনেক ক্রিয়েটর বেসড বিজনেসেস দেখব, এবং আমার মনে হয় এরকম এক সময় আসবে যখন অনেক মানুষ চিন্তা করবে যে না, আমি এখন রমজানের ব্র্যান্ডের চাল কিনবো নর্মাল, মানে কমোডিটি স্পেসেও আই থিঙ্ক আমরা দেখবো যে এখন, কারণ ওরা আমি চিনি, প্রাণকে আমি চিনি না, বা যারা চাল বেচে তাদের আমি চিনি না, কিন্তু ওর ভিডিও আমি প্রত্যেক সপ্তাহে দেখি, ও হেলথ নিয়ে কথাবার্তা বলে, ও কার্বোহাইড্রেট নিয়ে অনেক কিছু জানে, মনে হয় ওর ব্র্যান্ডের চালই আমি কিনবো যখন দুইটা সিমিলার প্রাইসড। এরকম হবে আই থিঙ্ক বেশিরভাগ প্রোডাক্ট নিয়েই। স্যার কেউ যদি জিজ্ঞেস করে যে খালিদ ফারহান ভাইয়ের পছন্দের 5-6টা বই যেগুলো হচ্ছে আপনার খুব পছন্দের, উপেক্ষা বাদ দিয়ে তো 3 গোয়েন্দার বেশিরভাগই পড়বে এই লিস্টে, বাট স্পেসিফিক্যালি যদি বলি তাইলে ভলিউম 4-এর 1-2, যেখানে অথৈ সাগর 1-2 এগুলো ছিল যেগুলো, তারপর ভীষণ অরণ্য 1-2 ছিল যেগুলো, ওগুলা তো এইগুলো হবে একদম ফার্স্ট। 3 গোয়েন্দা প্রথম 100 ভলিউমের বেশিরভাগই আসলে ভালো, সো যেটাই আপনি পিক করেন আপনার কোনো সমস্যা হবে না। বাট স্পেসিফিক্যালি বললে এগুলো হবে। হুমায়ুন আহমেদও বেশিরভাগই আমার পছন্দ, এবং আমি ওই দিন ওদের বলতেছিলাম যে আমি সামনে হুমায়ুন আহমেদের সব বই চ্যাটজিপিটিতে ইনপুট দিয়ে তারপর আমি চেষ্টা করবো যে হুমায়ুন আহমেদের মতো বই বাইর করে পড়তে। লিখবো না হয়তো, বাট আমি নিজে পড়বো বসে বসে, যে হুমায়ুন আহমেদের বই পড়ার সুযোগ হয় আমার। আবার এছাড়া সো আমার এগুলো কোনোটাই আপনার অবশ্যই পড়তে হবে জরুরি না, এগুলো কোনোটা থেকে আপনি তেমন কিছু শিখবেন এরকমও না, জাস্ট মজা। এবং আমার জীবনে যেমন হ্যারি পটার পুরো সিরিজই আমার অনেক পছন্দ, আমি ধরেন 100 বারে পড়ছি। আমি যদি নন ফিকশনের দিকে যাই, দেন ডোনাল্ড মিলারের সব কিছু আমার বেশ ভালো লাগে, যেটা একটু আগে বললাম। সো ডোনাল্ড মিলারের সব কিছু আমি পড়ার চেষ্টা করি। বেসিক বই রিসেন্ট সময় আমার খুব বেশি পড়া হয় নাই, বাট যাদের বিজনেস নিয়ে আগ্রহ আছে, সো বিভিন্ন টপিকের ওপরে তো বই হয়, আমি যেহেতু বিজনেস এইসব হাবিজাবি করি, সো আমি এইসবই হয়তো বেশি পড়ি। সো রিসেন্ট গত 2 বছরে বেসিক বিজনেস বই যেগুলো দিয়ে কেউ শুরু করতে পারে বই পড়া, তার মধ্যে ছিল নোয়া কেগানের একটা সবুজ রঙের বই আছে, আমার বইটার নাম এই মুহূর্তে মনে পড়তেছে না, বাট রাইটারের নাম হলো নোয়া কেগান। আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন, বইয়ের মলারটা সবুজ। প্রায় সব বায়োগ্রাফি ভালো, বাট যদি ওয়াল্টার আইজাকসন লেখে তাহলে বেশি ভালো। সো যে কোনো বায়োগ্রাফি আপনি পড়তে পারেন, বাট ওয়াল্টার আইজাকসনের মাস্কেরটা আছে, তারপরে স্টিভ জবসেরটা আছে, তারপরে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনেরও আছে সম্ভবত, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনটা পড়ি নেই। সো যে কোনো বায়োগ্রাফি আই থিঙ্ক উইল বি গুড। এই তো ঘুরায় ফিরায় এগুলোই আসবে। এছাড়া আমি বিভিন্ন সময় বিভিন্ন র্যান্ডম বই, যেমন আমি এবার আসার সময় অরিজিনালস পড়তেছিলাম অ্যাডাম গ্র্যান্টের, ভালোই লাগতেছিল পড়তে, বাট দেখি ফেরত যাওয়ার সময় পুরোটা শেষ করে তারপর চিন্তা করবো। তারপরে অনেক দিন পরে জর্জ অরওয়েলের বইগুলো আবার পড়লাম আমি, অ্যানিমেল ফার্ম আবার পড়লাম ভিডিও বানানোর জন্য, আবার পড়তে বেশ ভালো, সেই ছোটোবেলায় পড়ছিলাম। বেশিরভাগ বই আমি দেখছি ভালো। অ্যানিমেল ফার্ম বইটাকে আপনি যত হেলদিভাবে রিপ্রেজেন্ট করছেন, এটা কিন্তু অনেক ভালো ইম্প্যাক্ট ফেলছে, এবং অনেক বাচ্চা কাচ্চা আমি দেখেছি আমাদের এখানেও আপনারটা নিয়ে যখন আমরা দিলাম 120K মতো ভিউ গেছে, এমন অনেক বাচ্চা কাচ্চা এই বইটা নিয়ে পড়েছে। সো আমার মনে হয় আমাদের বইয়ের জগতে ওরকম কোনো মানুষ খুব কম আছে যে আপনাকে হেলদি কিছু লাইফস্টাইল, হেলদি কিছু বই বলবে, খুব সুন্দর করে বলবে, যেটা নিয়ে মানুষের আগ্রহ তৈরি হবে। এরকম মানুষও কম স্যার এই ইন্ডাস্ট্রিতে। মানে আপনি যে বইগুলো বলেন, যে অ্যানিমেল ফার্ম বলছেন বা স্টোরি টেলিং, কিংবা আপনি হচ্ছে যে আমাদের ওই যে ব্যাবলিনের একটা হচ্ছে বই ছিল স্যার, ওগুলো অনেকগুলো কিন্তু এখন মানুষজন পড়ে কিনে, এবং দে আর গুড উইথ দিস। বাট ওই মানুষগুলোই কম স্যার আমাদের ইন্ডাস্ট্রিতে, যে আপনাকে কিছু বই সাজেস্ট করবে, খুব সুন্দর করে আপনাকে স্টোরি বুঝাবে, যাতে আপনি আগ্রহ পান, যেটা আপনি অ্যানিমেল ফার্মের আমি দেখেছি অনেক মানুষ কিন্তু এটা পড়েছেও। আপনার ফ্রেন্ড হচ্ছে আমাদের অডিও বুক বলবে, ভাইয়ার নাম কি ভুলে গেছি, আপনার সাদমান
না অডিও বুক বল, আচ্ছা বুঝতে পারছি, কল্লোল। হ্যাঁ, কল্লোল ভাইয়ের অডিও বুক অনেকেই শুনছে আপনার এই ভিডিওর পর, বাট ওরা জানে না কিন্তু কল্লোল ভাই আপনার ফ্রেন্ড। হ্যাঁ, সো গল্পকথন ভাই কল্লোল, ও তো ফিনল্যান্ড চলে গেছে, আর আমি একসাথে নর্থ সাউথে পড়তাম। হ্যাঁ, কথা সত্য, অনেক মানুষ নাই যারা বইটই নিয়ে কথাবার্তা বলে, আবার আছেও অনেকে যাদেরকে হয়তো অনেক মানুষ কনজিউম করে না। আপনারা তো বই নিয়ে রেগুলার কন্টেন্ট বানান, কখনো কখনো হয়তো অনেক কনজাম্পশন আসে, আবার অনেক সময় আসেও না। আমাদের স্কেলটা স্যার কম। হ্যাঁ, এইটার বড় কেউ যে অলরেডি বড়, সে তার টপিক থেকে সরে যায় বই নিয়ে বানাচ্ছে, এরকম খুব কম হচ্ছে। এন্টারটেইনমেন্ট বেসড কন্টেন্ট ক্রিয়েটররা তো একদমই বানায় বলে মনে হয় না, যাদের সবচেয়ে বড় রিচ। সো ধরেন একজন রাফসান দ্য ছোট, যে কোনো একটা দুজনের দিয়ে হবে। ধরেন একজন রাফসান দ্য ছোট ভাই বা রাফসান শাবাব যদি হঠাৎ করে একটা বই নিয়ে ভিডিও বানায়, বা একটা নাফিস সেলিম যদি বই নিয়ে ভিডিও বানায়, বা যত বড় ক্রিয়েটর আছে সবাই যদি কখনো কখনো বানায়, এবং তাদের মতো করেই বানাবে, এমন না যে তার স্যাক্রিফাইস করতে হবে যে না আমি তো এই ভিডিও করলে 10 লাখ মানুষ দেখে, এখন আমি হঠাৎ করে একটা বই নিয়ে ভিডিও বানাবো, কেউ তো দেখবে না, ওরকম না। তার একটা অ্যাঙ্গেল খুঁজে বের করতে হবে যাতে কাজ করে। আপনার ভিডিও কিন্তু 500K পর্যন্ত দেখছে। হ্যাঁ, সো আমার ভিডিও বেশ মানুষজন দেখেছে, কোনো স্যাক্রিফাইস করতে হয় না বই নিয়ে ভিডিও বানানোর কারণে। এবং ওরা আমার থেকেও আরও স্মার্ট, এবং ওরা আরও বুঝে সব। সো ওরা এমন অ্যাঙ্গেল ইজিলি খুঁজে পাবে যাতে দুইটাই হয়, এবং ওদেরও উল্টা আরও বেনিফিট বাড়বে, রেসপেক্ট বাড়বে বই নিয়ে কথা বলার কারণে। সো হ্যাঁ, আই থিঙ্ক সব আরও বেশি মানুষের করা উচিত। কেন করে না আমি ঠিক জানি না। স্যার, যে আপনি নিজের পডকাস্টে যেটা আলোচনা করতেছিল আর কি, যে আপনি বই নিয়ে কথা বলার জন্য, বা আপনি হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার নিয়ে কথা বলার জন্য, বা কিংবা পুতিন বিভিন্ন কিছু কথা বলার জন্য আপনার কিন্তু পার্সোনালিটির উপর একটা আলাদা প্যাসিভ হচ্ছে একটা রেসপেক্ট চলে আসছে, এবং মানুষজন এটা খুব ভালো মতো অ্যাচিভ করে এবং করে যে ওকে ভাই তো শুধু টাকা পয়সা এই সেই না, উনি বইও পড়ে, বই নিয়ে কথাবার্তা বলে, আবার পলিটিক্স নিয়েও কথাবার্তা বলে, আবার বাংলাদেশের এই আন্দোলনের পর কি পিলার হওয়া উচিত আমেরিকাতে, কি যে 7টা ওটা নিয়েও বলছেন। সো এই ব্যাপারগুলো একটা ক্রিয়েটরকে ওর বেস থেকে বাইরে করে এবং রেসপেক্ট অ্যাড করে প্যাসিভলি, যাতে আপনার অ্যাকসেপ্টেন্স আরও বেশি বেড়ে যায় বিভিন্ন জায়গাতে আর কি। সো এইটা আর কি। স্যার, আপনার ফেভারিট ট্রাভেল ডেস্টিনেশন কোনটা? হ্যাঁ, আমি একবার একটা জায়গায় গিয়েছিলাম, অস্ট্রিয়ার হলস্ট্যাট, ছোট একটা গ্রাম। গ্রামের ভিতরে খুবই ছোট গ্রাম, ধরেন 300-400 মানুষ থাকে এরকম, বেশ ছোট, এবং মাঝখানে একটা লেক, চারদিকে অনেকগুলো পাহাড়, ওইটাই বেসিক্যালি গ্রাম শেষ। কোথাও হয়তো আমি ছবি দিয়েছিলাম, আমার এখন মনে নেই দিয়েছিলাম নাকি, নাও দিয়ে থাকতে পারি, আমি তো দিই না, আমি দেখি নাই, নাও দিয়ে থাকতে পারি, আমি ঠিক জানি না। সো আপনারা গুগল করে নিন, হলস্ট্যাট নাম অস্ট্রিয়া বেশ সুন্দর। সো হলস্ট্যাট অনেক সুন্দর ছিল। এর আগে আমি একবার গিয়েছিলাম ইন্সব্রুকে, ওটাও অস্ট্রিয়া, এবং ইন্সব্রুকে সম্ভবত আমি ফার্স্ট পাহাড়ের উপরে বরফ দেখছি। তার আগে আমি কখনো, আমি যদিও তার আয়ারল্যান্ড অনেক দিন, আয়ারল্যান্ডে এত বরফ পড়ে না, বাট অস্ট্রিয়া যত পড়ে। সো ইউরোপ হবে আমার ফেভারিট ট্রাভেল ডেস্টিনেশন। ইউরোপের মধ্যে ভাগ করাটা কঠিন, বাট এমন জায়গা, যেসব জায়গায় পাহাড় আছে ওইসব জায়গা বেশি পছন্দ আমার। সো অস্ট্রিয়া পড়বে। কেউ যদি ম্যাপের দিকে তাকায়, আল্পস পর্বতমালা যেদিক দিয়ে গেছে, এই আল্পস পর্বতমালার পুরা বর্ডারটাই আর কি আমার পছন্দ। সো অস্ট্রিয়া পড়বে, ওইখানে জার্মানির কিছু অংশ পড়বে ওইখানে, তারপরে আরও আপনারা ম্যাপে দেখেন সুইজারল্যান্ড পড়বে। সো সুইজারল্যান্ড বেশ সুন্দর, সুইজারল্যান্ড সুন্দর, এটা সবাই জানে, সুইজারল্যান্ডের ব্র্যান্ড আছে এরকম, এবং সুইজারল্যান্ড আসলেও বেশ সুন্দর। সো সবাই যদি সুযোগ থাকে যাওয়া উচিত। আপনার ব্লগটা অনেক সুন্দর ছিল, 360 ডিগ্রি সুইজারল্যান্ড একমাত্র জায়গা, এবং হয়তো আমি এটা আয়ারল্যান্ডেও করতে পারবো, যেখানে আমি কোনো মাইক টাইক ছাড়া ভিডিও রেকর্ড করি, এবং সাউন্ড ঠিকঠাক, এবং সাউন্ডে কোনো সমস্যা নাই, কোনো কিছু আসতেছে না, কোনো এডিট ছাড়া, তারপর আমি পাবলিশ করতে পারছি, যে কিছুই মনে, কারণ কেউ নাই, কিছু নাই, কোনো শব্দ নাই, কিছু নাই, কোনো মাইক লাগে না, জাস্ট নর্মাল। এবং ওই সুইজারল্যান্ডের যে 360 ভিডিও, সেটা হইলো পুরোই একটা এডিট ছাড়া ভিডিও। সো ভিডিও শুরু হয়েছে, ভিডিও শেষ হয়েছে, মাঝখানে কোনো এডিট নেই, অডিও কোনো কিছু করা হয়নি, ভিডিও কিছু করা হয়নি। না, আমি ভাবছিলাম লুক্সেমবার্গেরটা তো এডিট করা। হ্যাঁ, লুক্সেমবার্গেরটা এডিট করা। লুক্সেমবার্গের সময় আমার মাইক ছিল সাথে, আই থিঙ্ক। লুক্সেমবার্গ ইটস অলসো ভেরি ইন্টারেস্টিং সিটি, বাট লুক্সেমবার্গ ইজ অ্যান এক্সপিরিয়েন্স। এটা ঠিক, কারণ লুক্সেমবার্গে পাহাড়ও নেই, সাগরও নেই। লুক্সেমবার্গের মজাটা অন্যরকম, যে হেরিটেজ বা একটা ইতিহাস, ওদের একটা ইতিহাস আছে, এবং ওই যে সব পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি, হাবিজাবি কিছু ব্যাপার আছে লুক্সেমবার্গের, ওটা অন্যরকম ওরা। বাট ইউরোপ জেনারেলি আমার বেশ পছন্দ, ইউরোপ বেশ নাইস। নেপাল গেছেন স্যার? এশিয়ায় আমি গিয়েছি শুধু ইন্ডিয়া এবং থাইল্যান্ড, আর কোথাও যাইনি আমি।
আমার ফেভারিট ডেস্টিনেশন হচ্ছে নেপাল, আমি জানি না কেন, বাট আমার হচ্ছে পাহাড়, স্পিরিচুয়ালিটি, ব্যাপার স্যাপার, বুদ্ধিজম, এই ব্যাপারগুলো অনেক ফ্যাসিনেশন কাজ করে। সো একটা টাইমে আমি ভাবছিলাম যে অন্নপূর্ণা ট্র্যাকিংয়ে যাবো, ট্র্যাকিং না মানে বেস ক্যাম্প ট্র্যাকিং তো উপরে ওটা পারবো না, এটা বাবর ভাই যাবে, রিসেন্টলি আমি শুনছি উনি নেক্সট ইয়ারতে যাবে। বাট ওই পাহাড় টাহাড় এগুলো আমাকে একটু বলেন তো স্যার, যে ট্রাভেল করা কেন ইম্পর্টেন্ট, বা কতটুকু ইম্পর্টেন্ট, বা কতটা বেশি ইম্পর্টেন্ট? ট্রাভেল করলে হরাইজন বড় হয় একটা মানুষের। ধরেন একজন যে কিছু কিছু ব্যাপার আছে যেগুলো ভালো নাকি খারাপ আপনি কখনো জানেনই না, তার কারণ ওই ব্যাপারগুলো যে আছে এটাই আপনি জানেন না। এক্স্যাক্টলি স্যার, আমার এর মধ্যেই নাই। হ্যাঁ, সো ভালো খারাপ তখনই আপনি জাজ করতে পারেন যখন ব্যাপারটা আছে এটা ফার্স্ট। ধরেন আপনি বার্গার বলে যে একটা বস্তু আছে এটা জানেনই না, সো তখন তো বার্গার ভালো নাকি খারাপ এটার প্রশ্নই আসে না আপনার জীবনে, কারণ বার্গার বলে যে একটা জিনিস আছে এটা আপনি জানেনই না। ট্রাভেল করলে যে ব্যাপারটা হয় সেটা হলো বার্গার বলে যে একটা বস্তু আছে এটা আস্তে আস্তে আপনার বোঝা হয়, এবং এরকম যে কত কোটি কোটি বস্তু আছে, বস্তু বলতে আর কি জিনিস, মানুষ, ইমোশন, হিস্ট্রি সব কিছু মিলে এরকম কত কোটি কোটি জিনিস যে আছে, এবং আমরা যে কত কোটি কোটি জিনিসের কিছুই জানি না, কত কিছু যে জানি না এটাও উপলব্ধিটাও খুব সুন্দর করা হয় যখন কোথাও যাওয়া যায়। যে আমি এত কিছু বুঝতাম, আমি এখানে আসছি, আমি দেখি কিছুই বুঝি না, এখানে কিছুই জানি না, কিছুই বুঝি না, কী হইতেছে কিছুই বুঝতেছি না, কোন দিকে যাব তাও বুঝতেছি না, কিছুই বুঝতেছি না। এবং এই ব্যাপারটা যখন মনে হয় যে না আবার এরকম একটা জায়গায় চলে আসছি যখন কিছুই বুঝতেছি না এবং আস্তে আস্তে আবার সব কিছু বোঝার যে ওই ব্যাপারটা আই থিঙ্ক অনেক ইন্টারেস্টিং। এবং হ্যাঁ, ট্রাভেল আপনার হরাইজন বড় করতে অনেক সাহায্য করে বলে আমি বিশ্বাস করি। বাট ট্রাভেল ইজ আ প্রিভিলেজ, সো সবাই চাইলে অনেক বেশি ট্রাভেল করতে পারবে এরকমও না, আবার না করলে সবার জীবন ধ্বংস হয়ে যাবে এরকমও না। ট্রাভেল ইজ আ লাক্সারি ইন দ্য সেন্স যে ধরেন টাকা লাগে, টাকা থাকলেও হয় না ভিসা লাগে, টাকা এবং ভিসা থাকলেও হয় না চাকরির থেকে ছুটি লাগে, যেমন চাকরির থেকে ছুটি তো আপনাকে 21 দিনের বেশি কয়জন দিবে। সো অনেক সময় হবে যে মানে আমি চাইলেও যে আমি এখন 2 মাস ইউরোপে ঘুরে আসবো এটা বেশিরভাগ মানুষের জন্য পসিবল হয় না। সো দ্যাটস আ লাক্সারি, ট্রু, বাট তারপরেও যতটুকু করা যায় তত ভালো। স্যার কি ম্যাক্সিমামই সোলো ট্রাভেলে যান? যখন আমি ভিডিও করার পরিকল্পনা মাথায় থাকে তখন যাই, না সবসময় সোলো ট্রাভেলে যাই না, অনেক সময় বন্ধুবান্ধব থাকে, ফ্যামিলি থাকে, বাট কখনোই কেউ ভিডিও টিডিওতে আসে না দেখে মনে হয় সবসময় যে আমি একা, বাট না সবসময় সোলো ট্রাভেল হয় না। সোলো ট্রাভেল কোনটা কোনটা দিয়েছেন? সোলো ট্রাভেল লুক্সেমবার্গে আমি একা ছিলাম, লুক্সেমবার্গ, সুইজারল্যান্ডের ভ্লগটাও সম্ভবত আমার একা করা, যদিও সুইজারল্যান্ডে আমি একা যাইনি, বাট সুইজারল্যান্ডের ভ্লগটার সময় আমার আশপাশে কেউ ছিল না। ইংল্যান্ডে অনেকবার একা যে আমি বিভিন্ন জিনিস করছি, সো লন্ডনে বা লন্ডনের বাইরেও বিভিন্ন সময় অনেক কিছু করেছি আমি। এছাড়া আমি অনেক বেশি ট্রাভেল ব্লগ করছি এরকম না, সো এছাড়া আর এমন কোনোটা মাথায় আসতেছে না যেগুলো আমি ভিডিও করছি একা একা যে বা ভিডিও করেছি। আমার আরও ট্রাভেল ব্লগ বানানো উচিত, আমি চেষ্টা করি বছর আবার একটা বানানোর। মানে ট্রাভেল ব্লগগুলো হয় কি স্যার, আমরা যে ধুবরাঠির আমি ট্রাভেল ব্লগ মোটামুটি সবগুলো দেখে ফেলছি। ওই ছেলেকে যখন কঠিন কঠিন ব্যাপারগুলো নিয়ে কথা বলতে দেখে, হুট করে যখন দেখি আফ্রিকা চলে গেছে, হাতিদের সাথে মজা টজা করতেছে, তখন নিজের মধ্যে একটা শুটিং কাজ করে, দেখতেও মজা লাগে, আর ওটা সিরিয়াসভাবে দেখি না। আমি খালিদ ফারহানকে আমরা যখন সিরিয়াসভাবে দেখি, ওকে একটা টপিক নিয়ে বসে আছে অন দ্য পট, বাট যখন ট্রাভেল ব্লগ দেখি, খাইতে খাইতে দেখি, মজা করতে করতে দেখি, তখন ও অন্যরকম একটা ইম্প্যাক্ট আসে। আই লাইক মেকিং ট্রাভেল ব্লগস। ট্রাভেল ব্লগস বানানো আমার কাছে অনেক বেশি ডিফিকাল্ট লাগে, কারণ আমার সেট আপ তো অনেক সহজ সেট আপ, সো কিছু নড়ে না আমার সেট আপে। ট্রাভেল ব্লগের ক্ষেত্রে ধরেন মাইক নিয়ে ঘুরতে হয়, শর্ট সেট আপ করার ব্যাপার থাকে, আলো আছে নাকি নেই, অনেক কিছু, এবং আমি ওগুলো বুঝিও খুব কম। সো এই কারণে আমার ট্রাভেল ব্লগ একটু কমপ্লিকেটেড লাগে, বাট তারপরেও চেষ্টা করি যা পারে করতে। এমন কোনো আছে স্যার, ডেস্টিনেশন আছে যেটাতে যাইতে চান, খুব ইচ্ছা, প্ল্যান আছে, পছন্দের জায়গা খুব? আগামী সপ্তাহে আমি কেনিয়া যাচ্ছি, সো বাট না অনেক যেতে চাচ্ছিলাম তারপর যাব এরকম না ব্যাপারটা। ইজিপ্ট যে আমার বেশ ভালো লাগছে, ইজিপ্টে হয়তো আমি আরও কয়েকবার যাব, সুইজারল্যান্ডেও হয়তো আমি আরও কয়েকবার যাব, সুইজারল্যান্ড যেতে বেশ মজা। ইংল্যান্ডের আউটস্কার্ট আপনি পডকাস্ট শুরুর আগে যেটা বলতেছিলেন যে স্কটল্যান্ড, তারপরে ওয়েলস, তারপরে এই যে নর্দার্ন আয়ারল্যান্ড, এই যে দেশগুলো আছে এই দেশগুলো বেশ সুন্দর, এইগুলোয় যাব। আমার সুবিধা যেটা হয়েছে সেটা হলো আয়ারল্যান্ড নিজেই এত সুন্দর যে অনেক সময় দেখা যায় আমার দেশ থেকে বের হওয়া লাগে না অত বিউটি এনজয় করার জন্য। সো আয়ারল্যান্ড যেহেতু ধরেন
এগেন আপনারা গুগল ম্যাপ অন করলে আপনারা দেখতে পারবেন, যদি আপনারা জুম আউট করেন, আয়ারল্যান্ড ইজ, ধরেন সেন্ট মার্টিনের একটা বড় ভার্সন হলো আয়ারল্যান্ড, চারদিকে সাগর। সো কোনো ল্যান্ড বর্ডার নাই কোনো দিকে, চারদিকে সাগর। আয়ারল্যান্ডে ঢোকার বের হওয়ার উপায় হলো প্লেন অথবা জাহাজ। তো চারিদিকে সাগর, যেটা সাগরের এক পাশে, সো মনে করেন এটা আয়ারল্যান্ড, এই পাশে যেই সাগর এটাকে বলে আটলান্টিক, আটলান্টিকের এই পাশে আমেরিকা, ঠিক আছে? সো আমেরিকা আর আয়ারল্যান্ড যে সাগর শেয়ার করে ওটাকে বলে আটলান্টিক। আবার আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডও একটা সাগর শেয়ার করে মাঝখানে, এই সাগরটাকে বলে আইরিশ সি। আয়ারল্যান্ডের পাশটাকে আইরিশ সি বলে, ইংল্যান্ডের কাছাকাছি যখন চলে যায় তখন সম্ভবত অন্য নাম। এবং এই পুরা চারদিক ভরে সাগর, সাগর তো পানি, তারপরে যে যখন থেকে ল্যান্ড শুরু হয়েছে, ল্যান্ড হইলো পাহাড় দিয়ে শুরু, সো চারদিকে মেনলি পাহাড় আর সাগর। এবং এই কারণে আর কি আমার খুব বেশি দেশের বাইরে যাইতে হয় না সৌন্দর্য এনজয় করতে। বাট কখনো ধরেন স্পেসিফিক কিছু, যেমন ধরেন আমি পিরামিড দেখতে চাই, তখন তার আয়ারল্যান্ডে পিরামিড পাওয়া যায়, এরকম সময় সময় হয়তো যাওয়া লাগে। বাট হ্যাঁ, বাট ওটা আমি যে এটা, এইগুলো সবই প্রিভিলেজড বেনিফিটস। সো কেউ চাইলেই হঠাৎ করে এগুলো এনজয় করতে পারবে ওরকম বলতেছি না আমি। বাট হ্যাঁ, আই এম হ্যাপি যেভাবে চলতেছে এখন সব কিছু, এবং যেভাবে আমি ট্রাভেল করতে পারতেছি। ওই জন্য এই বছর আমি তেমন কোথাও যাই নাই, দেশে আসছি 2বার, আর এই যে কেনিয়া যাবো পরের সপ্তাহে। এই আবার কোনো বছর এরকম গেছে যখন, যেখানে আমি 7 জায়গায় গেছি বা 8 জায়গায় গেছি। এখন যত দিন যাচ্ছে আস্তে আস্তে বাড়তেছে, যেহেতু এখন আইরিশ পাসপোর্ট, এখন আরেকটু সুবিধা। বাংলাদেশি পাসপোর্ট যখন ছিল তখন সুবিধাই ছিল, তখন আমার তেমন কোনো কষ্ট হয় নাই কোথাও ঘুরতে যাইতে, জাস্ট ভিসা অ্যাপ্লাই করা লাগতো, তারপর ভিসা পাইতে হইতো। আয়ারল্যান্ডে বসে বাংলাদেশি পাসপোর্ট দিয়েও ভিসা অ্যাপ্লাই করা আসলে সহজই, যেহেতু অ্যাপ্লাই করলে দেখে যে উনি আসলে আয়ারল্যান্ডে থাকে, উনি তো ইজিপ্ট যা পালায় যাবে না, আয়ারল্যান্ড থেকে ইজিপ্ট যা পালায় যায় না। সো ভিসা সবাই দেয়, ইউরোপ বলেন, ইউরোপের বাইরে বলেন, সবাই ভিসা দেয়, জাস্ট অ্যাপ্লাই করতে হয়, ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হয়, ওইসব। এখন যেহেতু আর ওইসবের ঝামেলা, এখন হয়তো আরও ফ্রিকোয়েন্টলি ট্রাভেল করা হবে। স্যার, প্রথমবার পিরামিড দেখার অভিজ্ঞতা কেমন ছিল আসলে? ইজিপ্ট ইজ ভেরি ইন্টারেস্টিং, এবং এটা একটা ভালো কথা বলছেন আপনি। বাংলাদেশিদের জন্য আই থিঙ্ক ইজিপ্ট খুব অ্যাক্সেসেবল, ইজিপ্টের ভিসা পাওয়াও পসিবল, ইজিপ্ট সস্তাও অনেক, ইজিপ্ট খুব একটা দূরেও না, ইজিপ্ট এয়ারের ঢাকা টু ইজিপ্ট ট্রাভেল ইয়েও আছে, প্লেনও আছে। সো সব মিলায় বলা যায় যে বাংলাদেশিরা যদি ভাবে যে আমি এখন কোথায় যাবো ঘুরতে, ইজিপ্ট যাওয়াটা ইজ আ গুড আইডিয়া। পিরামিড ইজ ভেরি ইন্টারেস্টিং। ইটস পিরামিড না, এখন আমি ধরেন আমি পিরামিড না আপনাদের কি বলবো, আপনারা তো জানেন পিরামিডকে ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। ওই যে হয় না যে আমরা তো সবসময় পত্রিকা বা পেপারে দেখে বা বর্ণনা শুনে এত বেশি মানে মুগ্ধ, যে কেউ গেলে আমি জিজ্ঞেস করি, যেমন কেউ নেপাল গেলে আমি সাথে সাথে জিজ্ঞেস করি, বলো নেপাল কেমন লাগছে। সো ইটস আ ভেরি ভেরি উইয়ার্ড ফিলিং যে এত হাজার 4,500 বছর আগে মানুষ এরকম অদ্ভুত জিনিস বানাইছে, কেন বানাইছে, কি কারণ, কেমনে বানাইছে, এত প্রশ্ন এবং এত অমীমাংসিত প্রশ্ন, যে পুরো ব্যাপারটাই একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। আপনি পিরামিডের ভিতরে যান, কফিন দেখেন, ওই যে মমি দেখেন, এই টাইপ জিনিসপত্র করেন, বা আপনি নর্মালি ঘুরেন, এবং এত গ্র্যান্ড স্কেলে বানানো সব কিছু। পিরামিড তো গিজায়, বাট ইজিপ্টের বিভিন্ন জায়গায়, যেমন ইজিপ্টের আরেকটা শহর হলো লুক্সর, লুক্সরে পাহাড় কেটে কেটে বিভিন্ন জিনিসপত্র বানানো, সবই গ্র্যান্ড স্কেলে। ইজিপ্ট 4,500 বছর আগে ছোট কিছু করে নাই, যাই বানাইছে যে এখানে একটা 30 তলা সমান মূর্তি বানা, এই টাইপ জিনিস সব সেই এতদিন ধরে আছে। এবং এই জিনিস যে কেন বানাইছে, কীভাবে বানাইছে, সব কিছু দেখতে সবার অবশ্যই। ইজিপ্ট ইজ আ ভেরি স্ক্যামি প্লেস, বাট তারপরেও সবার যাওয়া উচিত, কারণ এটা আপনি বলছেন, আমি চিন্তা করতেছিলাম জিজ্ঞেস করবো। ইট ইজ ওয়ার্থ ইট। বাট ইজিপ্টে বেশ ঝামেলা আছে, মানুষজন একটু কেমন জানি। এরকম না, মরক্কো তো ফিল করছেন নাকি? হ্যাঁ, মরক্কো ভেরি সিমিলার, অনেক বেশি মানুষজন পুষি, সবাই বাংলাদেশ থেকেও অনেক খারাপ। অবশ্য বাংলাদেশে যেহেতু আমি বাংলাদেশি হিসেবে ঢুকি, সো আমার সাথে তো স্ক্যাম হওয়ার চান্স কম। বাংলাদেশে একটা বিদেশি ঢুকলে ভালো মতো বোঝা যায়, সে বুঝতে পারবে যে তার সাথে আসলে কীরকম ইন্টারাকশন হয়। ইজিপ্টে যখন আমি গেছি বা মরক্কোতে যখন আমি গেছি, তখন আমারও ওরকম মনে হয়েছে যে মানুষজন চেষ্টা করতেছে যে 10 টাকার ভাড়া 200 টাকা বলতে, বা আছে বোঝা যায় যে না, এটা আসলে এরকম হওয়ার কথা না, বাট এরকম ট্যুরিস্টদের সাথে একটু বেশি স্ক্যামি। বাট তারপরেও জেনারেলি ইটস নট লাইক লাইফ থ্রেটনিং থ্রেট, ওইরকম না। ওই এক্সপেন্সটা একটু বাড়ায় না, 50 টাকার জায়গায় হয়তো 300 টাকা দিতে হচ্ছে, এই জায়গায় হয়তো 2 মিনিট লাগতো, আপনাকে আধা ঘন্টা ঘুরায় ওই 2 মিনিটে আনছে, এই টাইপ জিনিসপত্র। বাট এমন না যে আপনাকে আটকায় ফেলছে, জীবন নিয়ে সমস্যা, ওরকম না।
স্যার আপনার কাছে কি মনে হয় না যে আমাদের বাংলাদেশের পাশে যেমন শ্রীলঙ্কা আছে, মালদ্বীপ আছে, ইন্ডিয়া আছে, ম্যাক্সিমাম কান্ট্রি কিন্তু স্যার তাদের যে ট্রাভেল জায়গা জিনিসপত্রগুলো এগুলোকে খুব ভালো মতো ব্র্যান্ডিং করে এবং বেশ ভালো একটা বিদেশি মুদ্রা আর্ন করে। বাংলাদেশ কি এই জায়গা থেকে অনেকটা পিছিয়ে কি না, বা এনাফ পরিমাণে রিসোর্স আছে কি না, আর যদি থাকে তাহলে আমাদের কী কী আসলে স্টেপ নেওয়া উচিত এই আমাদের সৌন্দর্যগুলোকে ব্র্যান্ডিং করার জন্য? রিসোর্স বানানো সমস্যা না, রিসোর্স শুধু থাকতে হয় তা না, রিসোর্স বানানো যায় ব্র্যান্ড করে। প্রবলেম হইল একজন মানুষ আসার পরে তার পুরো এক্সপিরিয়েন্সটা কীরকম হয় এটা ডিজাইন করতে পারা। ধরেন ইউরোপের কোনো একটা জায়গায়, ভিয়েনা বা বার্সেলোনা এরকম কোনো একটা জায়গায় একটা চিপা গলি আছে, বুঝছো? চিপা গলি, ধরো আমাদের এই যে ভূতের গলিতে গেলে বা পুরান ঢাকা গেলে যেরকম গলি থাকে ওরকম একটা চিপা গলি আছে। তো ওই গলিটার খুবই চিপা, একবারে একজন মানুষ ঢুকতে পারবে এরকম, এবং সে বের হওয়ার না পর্যন্ত উপর থেকে কেউ আসলে মুখোমুখি লাগে যাবে এরকম চিপা। তো দুইটা বিল্ডিং খুব কাছে ওইখানে, এরকম একটা কাহিনী। সো এই চিপার নাম ওরা দিল যে ওয়ার্ল্ডস ন্যারোয়েস্ট রোড, এবং ওটা হলো এই চিপার ব্র্যান্ডিং। এপাশে ওরা একটা ল্যাম্পপোস্ট লাগাইলো, ওপাশে একটা ল্যাম্পপোস্ট লাগাইলো, এপাশে একটা সবুজ হলে এখান থেকে মানুষ যাইতে পারবে, ওপাশে মানুষের জন্য ল্যাম্পপোস্ট আর কি, এপাশে একটা সবুজ হলে এখান থেকে যাইতে পারবে, ওপাশে একটা সবুজ হলে ওপাশ থেকে আসতে পারবে, এপাশের মানুষ দাঁড়ায় থাকবে। তো এটার নাম ওরা দিল যে ওয়ার্ল্ডস ন্যারোয়েস্ট অ্যালে এরকম কি জানি একটা, এবং ওভাবে ওরা ব্র্যান্ডিং করা শুরু করলো। এখন ওই জিনিস দেখতেই মানুষ যায়। টিকিট কাটা লাগে না, টিকিট কাটা লাগে না, বাট ওই দেশে যেহেতু যাচ্ছে সো জিডিপিতে অবদান তো পড়তেছে, ওই দেশে এত কষ্ট করে গেছে, সে তো গলি দেখে চলে আসবে না, সে আরও অনেক কিছু করবে। ধরেন আপনি এই যে কিংস ক্রস স্ট্রিট, যে কিংস ক্রস স্টেশনে যায় মানুষ একটা দেয়াল দেখতে, যেই দেওয়ালের ভিতরে হ্যারি পটার ধাক্কা দিয়ে ঢুকছিল। ইটস বেসিক্যালি আ দেওয়াল, আমি অনেকবার গেছি, কিছুই নেই। ওটা কিন্তু নর্মাল একটা অপারেটিং স্টেশন। সো প্ল্যাটফর্ম 9, ওখানে প্ল্যাটফর্ম 10, এই মাঝখানে একটা জায়গায় লেখা প্ল্যাটফর্ম 9.25, একটা দেওয়াল, দেওয়ালের সামনে এটা লেখা, সামনে একটা ওই যে ট্রলির মতো রাখা যেটা ঠেলে, এবং ওখানে যায় মানুষ ছবি টবি তুলতেছে। টাকা লাগে, এটা টাকা লাগে, এটা ফ্রি না। এটা মনে হয় 10 পাউন্ডের মতো লাগে ছবি টবি তুলতে, এটা ফ্রি না। সো এই এই যে এগুলো তো ন্যাচারাল বিউটি না, এই জন্য আমি এগুলোর কথা বারবার বলতেছি। ধরেন আমরা সাগর নাই, লুক্সেমবার্গের সাগর নাই, সাগর তো হঠাৎ করে বানায় ফেলতে পারবো না আমি টুরিস্ট অ্যাট্রাকশনের জন্য, বাট অনেক কিছু আছে যেগুলা থাকা লাগে না, জাস্ট ব্র্যান্ডিং করতে পারা লাগে। সো এরকম জিনিস আমাদের অনেক আছে যেগুলো, সো আমাদের সাগরও আছে, সাগর নাই তা না, বাট এরকম অনেক কিছু আছে যেগুলো ব্র্যান্ডিং করা সম্ভব যদি জাস্ট ওভারঅল এক্সপিরিয়েন্স ঠিক করে। আমাকে অনেক বিদেশি বন্ধু বলে যে তোমার দেশে আমি যাব, কারণ আমি যে ওরা বিভিন্ন ভিডিও টিডিওতে দেখে যে ঈদের সময় ট্রেনের ছাদে উঠা মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তো আমার বলে প্রজেক্ট কি জানি নাইটফল, হ্যাঁ, ও ব্র্যান্ডিং করার পর অনেক বেশি গেছে এটা। তো বলছে যে না আমি তো এরকম ট্রেনের ছাদে উঠা যাইতে চাই, এটা আমি এই জায়গা থেকে এরকম জিনিস। তো এরকম ধরেন আমরা যদি এখন প্ল্যান করি যে এরকম একটা ট্রেন থাকবে, যে এই ট্রেনটা হবে হলো এটা একটা ট্যুরিস্ট ট্রেনই, এটার পরিকল্পনা এটা ছাদেই উঠা যাবে, এটা বডিতে উঠা যাবে না, এটা ছাদে উঠা যাবে, এবং ছাদে উঠে এটা পয়েন্টের থেকে পয়েন্ট, ঢাকার থেকে ওই নারায়ণগঞ্জ পর্যন্ত নিয়ে যাবে, আবার ফেরত আসবে, এই রোডটার মধ্যে দিয়ে যাবে। সো জিনিসগুলো প্ল্যান করতে হয়, প্ল্যান করার পরে ট্যুরিস্ট সেফটি এনশিওর করতে হয়, অ্যান্ড দেন তারপরে মার্কেটিং বা ব্র্যান্ডিংয়ের পার্টটা আসে যখন যে মানুষ আসা শুরু করবে। এগুলোর কোনো কিছু যেহেতু হয় না, সো লাকিলি যা হয় যেগুলো একসময় কাজ করতো, যে ওয়ার্ল্ডস লংগেস্ট সি বিচ আসো দেখো, বা কক্সবাজার আসো দেখো, ওগুলো যতই দিন যাচ্ছে ততই কম কাজ করতেছে। এবং আই থিঙ্ক এমন একটা সময় আসবে যে ওয়ার্ল্ড লংগেস্ট সি বিচ দেখতে হবে, দূর ওয়ার্ল্ড লংগেস্ট সি বিচ দেখবো কেন আমি, এর থেকে আমি মালদ্বীপ যাই, যায় বসে থাকি, থাইল্যান্ড যাই, যায় বসে থাকি, সব কিছু অনেক সস্তা, কেউ আমার সাথে কিছু স্ক্যাম করা। এখন বিদেশি বাদ, বাংলাদেশি আছে এমন যে হ্যাঁ, যে বাংলাদেশি সে 7 দিনের ছুটি পাইছে, সে সাগর দেখতে চায়, তার প্রথম মাথায় আসে এটাই যে আমি সাগর দেখতে থাইল্যান্ড যাব, তার মাথায় ওটা আসে না যে আমি সাগর দেখতে কক্সবাজার যাবো। বাংলাদেশি নিজেই ভাবে যে আমি কক্সবাজারের মতো একটা ঝামেলার জায়গায় যাবো না, আমি থাইল্যান্ড যাবো। সেইখানে আপনি আশা করতেছেন যে এক জার্মান লোক ভাববে যে আমি থাইল্যান্ড না যে কক্সবাজার যাবো, ওটা হইতেই পারে না। স্যার আমি কিছুদিন আগে ধুবরাটি বললাম স্যার, ধুবরাটির একটা দেখলাম যে মঙ্গোলিয়া সম্ভবত, হ্যাঁ মঙ্গোলিয়াতে ওদেরকে নিয়ে গেছে ওয়ার্ল্ডের ওই 5-6 জন কন্টেন্ট ক্রিয়েটার যারা খুব ভালো ভালো, ওদেরকে মঙ্গোলিয়ার ট্যুরিস্ট থেকে নিয়ে গেছে, ট্যুরিজম বোর্ড থেকে, এবং তাদের সাথে মঙ্গোলিয়ার হচ্ছে আপনার প্রধানমন্ত্রী কিংবা ট্যুরিজমের সেক্টরের যে মন্ত্রী, ওদের হেলিকপ্টারে ছিল। মানে
সাচাস ও 10 জন কন্টেন্ট ক্রিয়েটার নিয়ে গেছে 10টা দেশ থেকে, ও নিজে প্রধানমন্ত্রী ওদেরকে পুরো দেশ ঘুরায় দেখেছে, সব কিছু করছে, ওরা সবাই কন্টেন্ট বানাইছে অ্যান্ড মঙ্গোলিয়া ভাইরাল হয়ে গেছে, মঙ্গোলিয়াতে এখন মানুষজন যায়। দুবাই এটা রেগুলারলি করছে, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের দুবাই টাকা দিয়ে নিয়ে গেছে রিল বানানোর জন্য। দুবাইয়ের কন্টেন্ট ক্রিয়েটরদের ভিসা আছে, আপনার কি ভিসা বলে এক্স্যাক্টলি আমার মনে পড়তেছে না, বাট সম্ভবত কন্টেন্ট ক্রিয়েটর ভিসা বা ইনফ্লুয়েন্সার ভিসা বা ইউটিউবার ভিসা এরকম একটা ব্যাপার আছে দুবাইয়ের, যে এই ভিসা আপনি আসতে পারবেন যদি আপনার এভাবেই ভিসাটা দেয়, মানে পলিসিটা এভাবে বানানো যায়, এই যে এতগুলো ফলোয়ার থাকলে আপনি এই ভিসা অ্যাপ্লাই করতে পারবেন, এতগুলো কন্টেন্ট বানাইতে হবে এটা। হ্যাঁ, আপনি দুবাই সরকার টাকা দিবে আপনাকে, আপনি ভিডিও বানান, দুবাইয়ের ব্র্যান্ডিং হোক, আর ওভাবে করতেছে। সো হ্যাঁ, ট্রাভেল নিয়ে আমি বাংলাদেশে তেমন কোনো একটা আশা দেখি না। বিদেশি তো দূরের কথা, বাংলাদেশি মানুষই বাংলাদেশে ট্রাভেল করে না এবং করতে পারে না। এটা হচ্ছে ইন্টারেস্টিং ভিডিও, আপনার ইউটিউবের ভিডিও যখন দেখতে যায়, অ্যাডও দেখি কয়েকটা দেশের ট্যুরিজম বোর্ড অ্যাড প্লে করতেছে আমাদের ভিডিওতে, যে আমাদের এখানে আসেন। সো কতটা স্মার্ট, কতটা আগায় গেছে, আর আমরা এখনও পলিটিক্স সেই কিছু মারামারি করতে করতে দিন শেষ। স্যার, খালিদ ফারহান স্যার এখন কি বিজনেস চলে? আমার কি বিজনেস চলেছে, এজেন্সি চলতেছে, প্যাসিভ জার্নাল চলতেছে, ফাড়িঘর ক্যাফে চলতেছে, হাবিজাবি ইউটিউব চ্যানেলস চলতেছে, ফ্রাইডে চলতেছে, স্টাডি অ্যাব্রড চলতেছে, ম্যাড কফি চলতেছে, এই তো বলার মতো এগুলো, আর বাকি যেগুলো আছে এগুলো বলার মতো না, ছোটোখাটো আর কি। নাইস। ফারহান ভাই কেমনে ঠিক করে যে বাংলাদেশে এই বিজনেসটা করব বা এই বিজনেসটা শুরু করব? খুব একটা জটিল রিসার্চ হয় এরকম না, বেশিরভাগ সময় আমার মনে হয় যে আমি হলে হয়তো কিনতাম, এই কারণে আমি করব বেশিরভাগ সময়। এবং এখন নিজে কনজিউমার হইলে, এবং এখন যেহেতু আমার এমন একটা পজিশনে আমি গেছি যে আমি এখন টেস্ট করার জন্য খরচ করতে পারি, যে এখন আমার মার্কেট, আপনি যখন একটা বিজনেস লঞ্চ করবেন আপনি হয় রিসার্চ করার জন্য সময় এবং খরচ করবেন, অথবা আপনি পরে যায় টেস্ট করবেন যে কাজ হয় নাকি হয় না। আমার জন্য রিসার্চ করার থেকে টেস্ট করাটা সহজ। সো আমি 2 মাস ধরে ভাববো যে এই জিনিস চলবে নাকি চলবে না, তারপরে লঞ্চ করব, ওই 2 মাসের ভ্যালু আমার কাছে বেশি কম্পেয়ার টু আমার যে $2000 খরচ হবে বোঝার জন্য যে এই জিনিস আসলে মানুষ কিনে নাকি কিনে না। সো আমি প্রেফার করব ইমিডিয়েটলি চালায়, ইমিডিয়েটলি মার্কেটিং করে দেখতে যে চলে নাকি চলে না, না চললে 1 মাসের মধ্যেই বোঝা যাবে যে চলতেছে না, 2 মাস রিসার্চ করে তারপর ওই জিনিসটা আমি এখন আর করি না, যেহেতু আমি করতে পারি আর কি এটা। বাট যদি আমি নতুন হতাম তাহলে আমি অবশ্যই অনেক সময় নিয়ে রিসার্চ করতাম, অনেক মানুষের জিজ্ঞেস করতাম যে এটা হইলে কিনবা নাকি, ওটা হইলে নিতা নাকি, অনেক কিছু আমি করতাম যদি ওই স্টেজে থাকতাম। বাট আমি যেহেতু ডিফারেন্ট স্টেজেস, আমার ওইটা আর করা হয় না। স্যার, একটা জিনিস আপনি বারবার দেখেছেন যে আমাদের বাংলাদেশি মানুষরা একবার ডেস্টিনি আসলো, চিটেড হলো, আবার আরেকটা আসলো। সো এই মানুষগুলা এই 10 বছরের মধ্যে 5 থেকে 7 বার চিট হয়েছে। হ্যাঁ, MLF বা এই ধরনের বিজনেস, আবার একটা নতুন শুরু করলে আবার কেন মানুষ ওটাতে ইনভেস্ট করে, আবার কেন যায়? বাংলাদেশের মানুষের কী সমস্যা আছে বলেন? বাংলাদেশের মানুষ মনে হয় এই সবারই হয়, বাট বাংলাদেশের মানুষ বেশ লোভী, এবং লোভ খারাপ না, বাট লোভ এবং এডুকেশনের ঘাটতি এবং লোভ ইজ আ ব্যাড কম্বিনেশন। শুধু লোভী হওয়া খারাপ না, ধরেন মার্ক জাকারবার্গ লোভী, এই কারণে মার্ক জাকারবার্গ বিশাল বিজনেস বানাইতে পারছে। সে লোভী কিন্তু সে আবার স্মার্টও, সে বুঝেও, এবং সে এই কারণে তার লোভটা কাজে আসছে। এখন আপনি যদি হন লোভী কিন্তু আপনি কিছু বুঝেন না, তখন সমস্যাটা হয় যে আমি লোভ আছে আমার, আমি অনেক কিছু করতে চাই কিন্তু আমার কিছুই আমি বুঝি না, কোনটার থেকে কিভাবে ইনকাম হয় না হয় কিছুই আমি বুঝি না, শুধু আমার আছে লোভ। ওই কম্বিনেশনটা ভালো না, এবং বাংলাদেশে এই কম্বিনেশনের মানুষ বেশি, যারা লোভী কিন্তু আবার কিছু বুঝে না। এই কারণে তারা বেশিরভাগ সময় এই ঝামেলার মধ্যে পড়ে এবং কিছুদিন পরই পড়ে। আবার কি আপনার শর্টকাটে বড় লোক হওয়া, পরিশ্রম না করে টাকা পয়সা পাওয়া, এই ধরনের জিনিসপত্র বিশ্বাসী অনেকে। হ্যাঁ, এটা তো আছেই যে আমি কত কম কাজ করে বা কত কম কষ্ট করে কত বেশি টাকা আয় করতে পারি, ওই ব্যাপারটা তো আছেই। সো ওটাও একটা বড় রোল প্লে করে। ট্রু। এমনি ফারহান ভাইয়ের হচ্ছে যে এতগুলো বিজনেস থেকে মান্থলি কীরকম আসে? এখন যে সবচেয়ে ট্যাগের কোশ্চেন, বাট ওকে আমি মিডিলে করছি, সমস্যা নাই। বেশ ভালোই আসে, ইন দ্য রেঞ্জ অফ লেটস সে $50,000 আশপাশে, 50-60 এরকম ইউরোর আশপাশে হবে হয়তো আমাদের টপ লাইন রেভিনিউ। সব মিলাইলে কম বেশি হয় ডিপেন্ডিং অন বছরের কোন সময়, বাট হ্যাঁ ওটা হবে। লাইফের সবচেয়ে এক্সপেন্সিভ পারচেস কী ছিল স্যার? বাড়ি।
ও হ্যাঁ, রিসেন্টলি যেটা বাড়ি কিনতে আমার 5 কোটি টাকার মতো খরচ হয়েছে, ওটাই হবে। একবারে এত টাকা দিয়ে আমি অন্য কোনো কিছু কিনি নাই কখনো, অ্যাকচুয়ালি কিনছি। সো আমি জমিও কিনছি, জমির দাম অ্যাকচুয়ালি আরও বেশি, বাংলাদেশের জমির দাম এক্সাক্ট কত না বলি, বাট আরও বেশি। বাট হ্যাঁ, বাড়ি হবে সেকেন্ড মোস্ট এক্সপেন্সিভ থিং। বাড়ি জমি ছাড়ার দামি কিছু আমি কখনোই কিনি নেই। আমার গাড়ির দাম 14 লাখ টাকা, 14,000 ইউরো। আচ্ছা, বাংলাদেশেরটা যেটা আমার মার, ওইটার দাম বেশি, কিন্তু ওটা তো আর কি আমি চালাই না, আমি তো আইল্যান্ডেটাই চালাই বেশি। গট ইট স্যার। স্যার, সামনে এআই কতটা শক্তিশালী হতে পারে বলে আপনার মনে হয়? যারা স্মার্ট মানুষজন তারা বলতেছে অনেক শক্তিশালী হবে, এবং আমি যেহেতু এনাফ জানি না, বা স্টিল এনাফ ডেটা আমার কাছে নাই ইনফর্মড ডিসিশন নেওয়ার জন্য, সো আপাতত আমি যেটা করতেছি, আপাতত আমি স্মার্ট মানুষজনদের কথা বিশ্বাস করতেছি, যেহেতু আমি নিজে ডিসিশন নিতে পারতেছি না যে কী হবে বা এই স্পেসিফিক ফিল্ডে কী হবে। সো আমি যেটা করতেছি, স্মার্ট মানুষজন যা বলতেছে তাই বোঝার চেষ্টা করতেছি এবং বিশ্বাস করার চেষ্টা করতেছি। স্মার্ট মানুষজন বলতেছে যে এআই মোটামুটি সবই চেঞ্জ করে ফেলবে, হাউএভার মিডিওকার ওয়ার্ক সবচেয়ে তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলবে। সো আমিও তাই বিশ্বাস করতেছি যে মিডিওকার ওয়ার্ক খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এবং মিডিওকার ওয়ার্ক যারা করে তাদের এআই রিপ্লেস করে ফেলবে খুব তাড়াতাড়ি। বাট আই অলসো থিঙ্ক এআই এর কারণে অনেক নতুন নতুন অপরচুনিটিসের সৃষ্টি হবে যেগুলো আগে ছিল না, এবং অনেক ইন্ডাস্ট্রি তৈরি হবে যেগুলোর এখন কোনো অস্তিত্বই নাই। যেমন ধরেন, ইন্টারনেট না আসলে ই কমার্স আসতো না, মোবাইল না আসলে, স্মার্ট মোবাইল না আসলে উবার টুবার আসতো না। সো বড় টেকনোলজি যখন আসে তখন অনেক বিপদ হয়, আবার অনেক অপরচুনিটিসের সৃষ্টি হয়। বেশিরভাগ সময় দেখা যায় অপরচুনিটি বেশি হয় বিপদের থেকে। সো বলেন কিছু। ওই যে স্যার, বণিক বার্তাতে একটা রিসার্চ দেখতেছিলাম যে অপরচুনিটি বেশি ক্রিয়েট হবে যতগুলো না হচ্ছে ঝরে যাবে আর কি। হ্যাঁ, সো ইন্টারনেট ধরেন, স্মার্টফোন আসার পরে ট্যাক্সির বিজনেসে কি ক্ষতি হয়েছে? হ্যাঁ হয়েছে, হয়তো উবার আসার কারণে ট্যাক্সির বিজনেসের ক্ষতি। বাট স্মার্টফোন লাভ যত দিছে কম্পেয়ার টু ক্ষতি যত করছে, খুবই আকাশ পাতাল রেশিও, লাভই অনেক বেশি হয়েছে। ইন্টারনেটের ক্ষেত্রেও লাভই বেশি হয়েছে ক্ষতির থেকে। এআই এর ক্ষেত্রেও আই থিঙ্ক অপরচুনিটি বেশি আসবে কম্পেয়ার টু যত লস হবে মানুষের। এমনি স্যার, এখন যদি এমন কোন কোন বিজনেস যদি আপনি দেখেন যে বাংলাদেশে এই বিজনেস যদি হয় আমি ইনভেস্ট করব, কী টাইপের বিজনেস যদি হয় আপনি ইনভেস্ট করবেন বাংলাদেশে? এনিথিং যেখানে, সো হেলথ অ্যাঙ্গেলের বেশিরভাগ কিছুতেই আমার আগ্রহ থাকবে। সো হেলথ এবং লংজিভিটির রিলেটেড যে কোনো কিছু, সো হইতে পারে হেলথ, মানে ব্রডলি হেলথ। সো মনে করেন চুল পড়ার রেমেডি থেকে শুরু করে আরও 10 বছর কীভাবে এক্সট্রা বাঁচা যায় থেকে শুরু করে ওল্ড কেয়ার সাপোর্ট থেকে শুরু করে, সো হেলথের ব্রড স্পেকট্রামের ভিতরে যা কিছু পড়বে সব কিছুতেই আমার আগ্রহ থাকবে। একজন আছে যিনি একটা বেল্টের মতো বানাচ্ছে, হাতে পড়তে হয়, অনেকটা রিস্টওয়াচের মতো, বাট একটা বেল্ট, অনেকে ওই যে সালমান খান যেরকম বেল্ট পরে ওরকম, বাট আরও টাইট আর কি, হাতে লেগে থাকে পুরা। ওই বেল্টের কাজ হলো যখন কেউ পড়ে যায় তখন ওই বেল্টটা মোবাইলে নোটিফিকেশন পাঠায় যে এই বেল্ট যার হাতে ছিল সে পড়ে গেছে। সো আমি ভাবছি যে ইনভেস্ট করা যাচ্ছে, বাংলাদেশি প্ল্যান করতেছে, তো আমি ভাবতেছি এখন কথাবার্তা হচ্ছে যে ইনভেস্ট করা যায় নাকি। সো ওনার মেইন গোল হইলো গিয়া এমন একটা বেল্ট টাইপ বানাবে যেটা মানুষ তাদের এলডারলি প্যারেন্টদের পরায় রাখবে, যাতে কিছুই করে না বেল্ট তেমন আহামরি, জাস্ট পরে গেলে নোটিফিকেশন দেয় যে এই বেল্ট যিনি পরা ছিল তিনি পরে গেছে, সো আপনার এটা দেখা উচিত কী হয়েছে। সো এই টাইপ জিনিসপত্র হেলথ টেকের দুনিয়ায় বা ওয়েলনেস টেকের দুনিয়ায় যা যা হচ্ছে সেগুলো আমি মনিটর করতেছি বলা ভুল হবে, অ্যাওয়্যার থাকার চেষ্টা করতেছি যে যদি কিছু চোখের সামনে আসে। এমনিতে যেহেতু আমি অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে অলরেডি ইনভেস্ট করছি, সো আর করব না। পেট ইন্ডাস্ট্রিতে যেহেতু আমি অলরেডি অনেক কাজ করেছি, সো আর করব না। বাকি আমি ঠিক শিওর না, ডিপেন্ড করে অপরচুনিটি বাই অপরচুনিটি, বাট খুব বেশি ইমিডিয়েট টাকা লাগবে ওরকম জিনিসে ইনভেস্ট করি না আমি সাধারণত। আমার যত ইনভেস্টমেন্ট সব কিছুর কোনোটাই আমাকে ইমিডিয়েট অনেক টাকা দিছে এরকম না। ইনফ্যাক্ট বেশিরভাগই খুব বেশি টাকা দেয়ই নেই বলার মতো। যেমন ধর ফাড়িঘর, যেখানে পাশেই আমাদের ফাড়িঘরে আমরা 2টা ব্রাঞ্চ খুললাম, এবং ফাড়িঘর 2 বছরের বেশি সময় ধরে চলছে, খুবই ভালো ব্যবসা করে, বাট
আই থিঙ্ক টোটাল আমি বাড়িঘর থেকে টাকা পাইছি এখন পর্যন্ত 3 লাখ 4 লাখ এরকম টাকার মতো, এবং বাড়িঘরে আমি ইনভেস্ট করছি আরও অনেক বেশি। সো শুধু ইনভেস্টমেন্টটা উঠতেই 10 বছর লাগবে হয়তো, বা 7-8 বছর লাগবে হয়তো। এখন যেহেতু সেকেন্ড ব্রাঞ্চ আছে, সো এখন হয়তো আরেকটু তাড়াতাড়ি হবে, এখন হয়তো 4 বছর হয়ে যাবে বা 3 বছর হয়ে যাবে। সো আমি সবই এখন 10 বছরের অ্যাঙ্গেলে চিন্তা করতেছি। এখন যেরকম মোটামুটি যাদের কুকুর আছে তারা জানে একটা সময় আসবে যখন বাংলাদেশে কেউ কুকুর বিড়াল রাখতে চাবে, তখন তারা কোনো কম্প্যারিজনই থাকবে না যে বাড়িঘরে রাখবো নাকি অন্য কোথাও রাখবো, বিকজ আমরা অ্যাটলিস্ট 10 জায়গায় হয়তো 10টা প্রাইম লোকেশনে 10টা বাড়িঘর দিয়ে বসে থাকবো ততদিনে। তারপরে যে 15 নম্বর বছরে যে হয়তো প্রফিটের চিন্তা করবো আমরা। কিন্তু স্যার এইটা তো হচ্ছে আপনি সেদিন আইমান ভাইয়ের সাথে বলতেছিলেন যে আপনার অ্যাঙ্গেলটা হচ্ছে যে আপনি প্রথম মাস থেকে বা প্রফিট করা শুরু করা আসলে। হ্যাঁ, ইটস প্রফিটেবল, লস না ওটা। সো আইমানরা যেটা করতেছে বা স্টার্ট আপ মডেল যেটা, ওরা গ্রোথের পিছনে বার্ন করতেছে এবং পরে প্রফিট করবে এই অ্যাঙ্গেলে চলতেছে। ওকে, আমি যেটা করি সেটা হলো, আমি যেহেতু ইনভেস্টর নেই না কোনো বিজনেসে, সো আমার যেটা হয় সেটা হলো গিয়ে আমি ফার্স্টে আমি ইনভেস্ট করে বিজনেস দাঁড় করাই এবং তারপরে বিজনেস সেলফ সাস্টেইনিং হইতে হয়। আমাকে টাকা দিতে হবে জরুরি না, বাট আমার যেন টাকা দেওয়া না লাগে। সো এখন যেটা হচ্ছে সেটা হলো বাড়িঘর অ্যাজ অ্যান এক্সাম্পল, বাট সব কটার জন্য সত্য, ম্যাট কফির সবার জন্য সত্য এটা। আমার ইনিশিয়াল ক্যাশ ইনজেক্ট, ধরেন এই স্টুডিওতে ইনিশিয়ালি ইনভেস্ট করছি আমি। সো ইনভেস্ট করছি ধরেন 20 লাখ টাকা। বাই দ্য ওয়ে বলে রাখি, আপনার যদি কোনো পডকাস্ট মার্কেটিং যে কোনো শুট করতে চান, প্যাসিভ জার্নাল স্টুডিও ওয়েলকাম। গুলশান 1-এ সবচেয়ে সুন্দর লোকেশনে ওয়েলকাম। ইয়েস, সো ধরেন এই স্টুডিও বানাতে আমরা ইনভেস্ট করছি 20 লাখ টাকা, 25 লাখ টাকা এরকমভাবে ফিক্সড, অ্যান্ড দেন রেন্ট হাবিজাবি মিলায়, ইলেকট্রিসিটি বিল টিল মিলায় ধরেন 30-35, মাঝখানে মুভও করতে হয়েছে স্টুডিও, সবগুলো ধরে নেন 30 লাখ টাকার একটা ইনভেস্টমেন্ট। এখন প্ল্যানটা হইলো আর যেন কখনো ইনভেস্টমেন্ট করা না লাগে, এই 30 লাখ টাকা আস্তে আস্তে আসুক, কোনো সমস্যা নেই। 30 লাখ টাকা যদি 5 বছরে আসে কোনো সমস্যা নেই, 7 বছরে আসে তাতেও কোনো সমস্যা নেই, বাট আস্তে আস্তে আসুক এবং এই 7 বছরের মধ্যে কখনো যেন আবার ক্যাশ ইনজেক্ট করা না লাগে। এটা হইল গিয়ে আইডিয়াল সিনারিও হবে, এবং তা যদি হয় তাহলেই আমি হ্যাপি। 7 বছর পরে যা লাভ হওয়া শুরু হোক, কোনো সমস্যা নাই। তাড়াতাড়ি হইলে মানে মাইন্ড করবে এরকম না, বাট আমার তাড়াতাড়ি হওয়ার কোনো তাড়াহুড়া নাই। অলসো দ্যাটস অ্যাঙ্গেল যে আপনি নিজেও আপনার স্টুডিও লাগে আপনার নিজের কাজের জন্য, সো ওগুলোও সেভ হচ্ছে, যে রেন্ট আপনাকে বাইরে দিতে হতো বা ইয়ে করতে হতো আর কি। স্যার লাইফের সবচেয়ে স্ট্রেস মোমেন্ট বা টাফ পিরিয়ড কোনটা গেছে আপনার? আমি আসলে বেশ ফরচুনেট, লাকি যে আমার ওরকম টাফ মোমেন্ট খুব একটা যায় নাই জীবনে। আয়ারল্যান্ডে প্রথম যাওয়ার সময়? না, আয়ারল্যান্ডে প্রথম যাওয়ার সময় আমার তেমন কোনো কষ্টই হয়নি। আমি আয়ারল্যান্ড বলে যে একটা দেশি ছিল এটাই আমি জানতাম না হয়তো অতভাবে। আমি তখন দেখতেছিলাম ডিজিটাল মার্কেটিং মাস্টার্স কুই হয়, তারপরে আমি দেখছি যে হ্যাঁ আয়ারল্যান্ড নামে একটা দেশ আছে যেখানে মানে ক্রিকেট খেলতে দেখতাম, বাট আয়ারল্যান্ডে যাবো আয়ারল্যান্ড কখনো রেডারে থাকে না কারো যে এই দেশে আমি পড়তে যাবো, এখন হয়তো একটু একটু আসছে। সো আমি ব্যাচেলর করতে করতে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করছি ডিজিটাল মার্কেটিংয়ে, তখন আয়ারল্যান্ডই বেস্ট ছিল ট্রিনিটি। সো আমি ইউনিভার্সিটি অফ ডাবলিন ট্রিনিটিতে চলে গেলাম, যেতে তো কোনো সমস্যা হয়নি। ডিএইচএলে সব জিনিসপত্র যে কঠিন হয় ওটা অনেকে জানে পুরো জিনিস বুঝার পরে, বাট আমি বুঝার আগে যেহেতু করে ফেলছি কঠিন যে হয় ওটা আমি বুঝিই নেই। আমি যে ডিএইচএল দিয়ে সব কিছু পাঠায়ও দিছি, সব কিছু চলেও আসছে সব, তারপর আমি চলেও গেছি আয়ারল্যান্ডে, কোনো কিছুতে তেমন কোনো সমস্যা হয় নাই। আয়ারল্যান্ডের জীবনও আমার বেশ ভালোই গিয়েছে। আমার অ্যাকচুয়ালি খুব বড় স্ট্রাগল নাই জীবনে, এটা একটু ফরচুনেট, অনেক ফরচুনেট আলহামদুলিল্লাহ, বাট একই সাথে বাজে কন্টেন্ট আর কি। যে একটা খুবই ধরেন কিছু ছিল না, সব শেষ হয়ে গেছিলো, তারপরে আবার সব হয়েছে, ওরকম হইলে কন্টেন্ট হিসেবে জিনিসটা জমে। বাট আমার মনে হয় এটাও অনেক ভালো যে পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। হ্যাঁ, এমন না যে আপনার সব কিছু শেষ হয়ে সব কিছু হইতে হবে ওটাই। আপনি যদি স্মার্ট থাকেন তাহলে আপনার শেষ হবে না কিছুই, আপনার শুরুর থেকেই সব ভালো থাকবে এবং হয়তো সবসময় সব ভালোই থাকবে। স্যার এখন আসলে আপনার ফিউচার প্ল্যানটা আমরা একটু জানি, বাট আমরা একটু জানতে চাই যে গার্ডেনিং ফার্মিংয়ে যাচ্ছেন। ও হ্যাঁ, না আমার পার্সোনাল প্ল্যান হলো গিয়ে আমি পুরাপুরি অফশোর লিভিং টাইপ একটা লাইফে চলে যাব, যেখানে আমার বড় ফার্ম থাকবে, যেখানে অনেক অ্যানিমালস থাকবে, গরু ঘোড়া ছাগল কুকুর বিড়াল হাবিজাবি যা পাই সব থাকবে। খুবই সিটি থেকে একটু দূরে থাকবো আমি, এবং বছরে 3 বার বাংলাদেশে আসব, বাকি
9 মাস হয়তো আমি ওই সিটি থেকে দূরের ওই আমার ফার্মের ভিতরে থাকবো, এটা হলো আমার প্ল্যান। সো 5-10 বছর হয়তো লাগবে এই পুরো জিনিস করতে। মাত্রই যেহেতু একটা বাসা কিনছি, সো এখন ইমিডিয়েটলি আবার মুভ করাটা লজিক্যাল হবে না। প্লাস আই থিঙ্ক আরও 5-10 বছর লাগবে আমার সব কিছু গুছাইতে। আমরা ফর্চুনেটলি যেই কাজকর্ম করি লোকেশন খুব একটা ম্যাটার করে না। সো লোকেশন যেহেতু খুব একটা ম্যাটার করে না, সো কোনো কারণ নেই শহরের মধ্যে বসে থাকার আমার। আমি ফিল করি যেহেতু আমি শহরের মধ্যে বসে থাকা আমি অত এনজয় করি এরকমও না। সো হ্যাঁ, এটা আপাতত প্ল্যান, দেখা যাক কী হয়। এই মাইন্ডসেটটা স্যার কেমনি গ্রো হয়েছে? মানে আমি যতটুকু আপনাকে চিনি, আপনি প্রচুর মানুষ না থেকে থাকা একটা মানুষ, যে আমার ওকে আমার এত মানুষ লাগবে না, আমি একা একা নিজের সাথে থাকতে পারবো, এই কনফিডেন্সটা কীভাবে আসে? আমার মানুষ খুব একটা ভালো লাগে না। আমার মানুষজন আশপাশে থাকলে আমার বেশ বেশ ইয়ে লাগে, যে মনে হয় মানুষ না থাকলেই ভালো হতো আশপাশে। এবং কেউ যখন থাকে না তখন আমার খুব ভালো লাগে আশপাশে যখন কেউ থাকে না। মানে আমি জানি আছে, বাট আশপাশে নাই। যে ধরেন লাগলে কথাবার্তা বলা যাবে, লাগলে পাওয়া যাবে, বা তার যদি লাগে তাহলে আমাকে পাওয়া যাবে, বাট আশপাশে নাই, আমি একা একা নিজের মতো আছি। ওই টাইপটা আমার বেশি ভাল লাগে। এবং কীভাবে আসছে আমি ঠিক জানি না। তো আমি ছোটোবেলা থেকে মনে হয় একা একাই থাকি, সো ওটা হতে পারে, বাট আমি ঠিক জানি না এটা অ্যাকচুয়ালি কীভাবে হয়েছে। আমি সবচেয়ে ভালো ফাংশন করি, সবচেয়ে ভালো চিন্তা করতে পারি, সবচেয়ে ভালো কাজকর্ম করতে পারি যখন কেউ থাকে না আশপাশে। সো এই কারণে আমি কোওয়ার্কিং স্পেসে যাই না। বা আমি ধরেন অনেকে নর্থ এন্ডে বসে অনেকে কাজকর্ম করে, আমি ওরকম করি না। আমি যখন মিটিং টিটিং করি তখন আমি সবাইকে বাইর করে দিয়ে মিটিং করি। আমি চেষ্টা করি আশপাশে মানুষ না রাখতে, ওটা জাস্ট আমার টাইপ অফ ওয়ার্ক, ওইভাবে কোনো একটা কারণে আমি ফাংশন বেশি করি। বাট মানুষ যখন আমাকে দেখে তখন কারোর এরকম মনে হবে না, কারণ এমন না যে আমি ইন্ট্রোভার্ট বা লজ্জা পায় শেষ হয়ে যাচ্ছে, ওরকম না। প্রচণ্ড ওয়েলকামিং, এটা আমি বলতেছিলাম যে আমার কয়েকটা মানুষের মনে হয়েছে, একটা আইমান ভাইয়ের, একটা আপনি, এদের সাথে এসআরকের একটা মিল আছে স্যার। আপনারা মানুষকে এত বেশি ওয়েলকামিং করেন এবং এত বেশি স্পেশাল ফিল করান, যেটা ধরেন আপনার সাথে যদি আইমান ভাইয়ের সাথে আমার 1 বছর পর দেখা হয়েছে, আমি কি এক্সপেক্টও করি না উনি আমার নাম মনে রাখবে। হ্যাঁ, ওনার সাথে আমি পডকাস্ট করছি, এই সেই করছি, বাট হু কেয়ার্স, ওনার তো অনেক পডকাস্টই হয়। উনি আমাকে এমন একটা দেয়, কিরে তোর বইয়ের ব্যবসা কেমন চলে? আমি ঠিক আছে, আমি বইয়ের ব্যবসা করি না, বাট দ্যাট গাই মনে রাখছে আমাকে যে ওকে আমি বই রিলেটেড কিছু একটা করি। সো আমার না আজীবন মনে থাকবে যে আচ্ছা এই মানুষটা আমাকে মনে রাখছে বা এই হয়েছে। আপনিও স্যার, আপনি দেখা হলে এতভাবে ওয়েলকামিং করেন, যেটা অনেকের ক্ষেত্রে হয় না, অনেকে করতে পারে না। সো এটা কীভাবে আসে, বা এটা কি বাই নেচার মনে হয়? আইমান তো স্মার্ট মানুষ, আমার মনে হয় প্ল্যান করে করে। আমি যেটা করি সেটা হলো না, নর্মালি আসে। এবং আমার খুব কম, অনেক মানুষের সাথে ইন্টারাকশন হয় না। সো আইমানের তো আসলে অনেক মানুষের সাথে কথাবার্তা হয়। ধরুন প্রতি সপ্তাহে মনে পডকাস্টই করে 10 জায়গায় গেস্ট, বাট আমি তো খুব কম সময় খুব কম মানুষের সাথেই মিশি এবং খুব কম মানুষের সাথেই আমার কথা হয় রেগুলারলি। সো আমার জন্য কে কী করতেছে, যে মুবাশিরের আজকে পরীক্ষা ছিল, আমাকে তো ভুলে যাওয়ার কথা না। আমার তৌফিকের গতকালকে না কয়েকজন পরীক্ষা ছিল, এগুলো আমি এক সময় 200 জনের সাথে কথা বলতেছি না। সো আমার এটা মনে রাখাটা খুব একটা কষ্টকর হয় না আমার জন্য। মোটামুটি মনে থাকে যে কে কী করতেছে না করতেছে। ওয়েলকামিং ব্যাপারটা ঠিক জাস্ট এক একজন এক একভাবে কাজ করে। আমার জাস্ট এটা নেচারই এরকম। সো আমি সবসময় সবার সাথে এইভাবেই কথা বলি। এটা স্যার অনেকগুলো হয় যে নাফিস সাইজুম ভাই সেদিন একটা পোস্ট দিয়েছিল যে স্কুলে ডেল কার্নেগির হচ্ছে হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপলটা পড়ানো উচিত বাধ্যতামূলক। তো ওকে বলেন যে ও একটা ভিডিও বানায় শিখাক সবাইকে। তো ভিডিও বানায় ও সবাইকে না বলে যে স্কুলে এটা করানো উচিত, কলেজে এটা করানো উচিত, ইউনিভার্সিটিতে এটা করানো উচিত বলে কোনো লাভ নেই। স্কুল কলেজ ইউনিভার্সিটি কিছুই করে না। সো নাফিস যদি এটা স্ট্রংলি ফিল করে যে হ্যাঁ, মানুষ যদি হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল জানে, তাহলে তার লাভ হবে। নাফিস হ্যাজ আ বিগ এনাফ অডিয়েন্স, যেখানে ওর উচিত ওটা আবার পড়া, তারপর লেখা, তারপর ওটা নিয়ে ভিডিও বানায়, সবাইকে ওটা বোঝানো। ওই যে এগেইন সেম পয়েন্ট ফার্স্টের, যে কন্টেন্ট ক্রিয়েটররা বই নিয়ে কন্টেন্ট বলে কোনো লাভ নেই। যেটা আমি দেখছি যে বলে কিছু হয় না। আমিও অনেক বলি যে সরকারের হ্যান করা উচিত, ত্যান করে, আমি রেগুলারলি বলি বিভিন্ন সময়। বাট একই সাথে আমি এটাও জানি যে বলে আসলে কিছু হয় না। সো নিজেরই করতে হবে যা করার। ট্রু। স্যার আপনি এখন লাইফটাকে আসলে কীভাবে দেখেন? আপনি একটু স্লো মুডে গেছেন? ওকে, আমি একটু স্লো মোডে চলে গেছি, উইচ ইজ নট গুড। আমার হাঙ্গার অনেক কমে গেছে, জানার আগ্রহ, নতুন অনেক কিছু হয় যেগুলোর ব্যাপারে আমি জানি না। অনেকে অনেক কিছু ইউজ করে। আমি 2018-তে যত অ্যাক্টিভলি কষ্ট করার চেষ্টা করতাম, ক্লায়েন্ট পাওয়ার চেষ্টা করতাম, কাজ পাওয়ার চেষ্টা করতাম, এখন ওই হিসাবে কিছুই আমি করি না। এখন আমি জাস্ট বেয়ার মিনিমাম করি। হতে পারে
নেটওয়ার্থ বাড়ছে দেখে আর ইচ্ছা করে না বা দরকার মনে হয় না, এটা একটা কারণ হইতে পারে। আরেকটা কারণ হইতে পারে বয়স বাড়ার কারণে মনে হয়েছে যে স্লো, বয়স বাড়ার কারণে আমার মনে হয় যে সেকেন্ড কারণটা, কারণ একটা টাইমে তো আপনি এনাফ পরিমাণের হার্ড ওয়ার্ক করেছেন বা ইয়া করেছেন, সো সবসময় যদি ওইটাই করবেন, যে জীবন বলে যে একটা জিনিস আছে সেইটাও তো একটা ফিল করতে হবে, হইতে পারে। এবং এখন আমি বিভিন্ন জায়গায় যখন যাই তখন তো অনেকের সাথে দেখা হয় যারা ছোট এবং যারা অনেক কিছু করতেছে, এবং তখন মনে হয় যে হ্যাঁ এরা এত কিছু করতেছে, আমি তো কিছুই করতেছি না কম্পেয়ার। আমি আজকে সারাদিনে কী করছি, 2টা মেইলে রিপ্লাই দিছি, এছাড়া আর হয়তো কিছুই করিনি আমি। এটা যখন মনে হয় তখন মনে হয় যে না, এরকম তো ছিলাম না আমি। এরকম খুব কমই হয়েছে যে কোনো একটা টেবিলে ধরেন 10 জন আছে বা কোনো একটা রুমে 20 জন আছে এবং আমার থেকে বেশি কাজ করে এরকম একজন আছে, এরকম সাধারণত হইতো না কখনো। বাট এখন এটা হয়, এখন দেখা যায় যে এরকম যে আই এম নট দ্য মোস্ট হার্ড ওয়ার্কিং গাই ইন দ্যাট রুম। আমি অনেক 2টার সময় আসছি, 3টার সময় আসছি, হাবিজাবি লেজি লাইফ কাটাচ্ছি। বাট যদি প্রয়োজন পড়ে তাহলে হয়তো আবার করবো। আই থিঙ্ক করতে পারবো মনে হয়, চাইলে সম্ভব এখনও, জাস্ট দরকার হচ্ছে না দেখে করতেছি না, যেটা আই উড লাইক টু বিলিভ। বাট এমন হতে পারে যে শেষ, আসলে আর পারবো না। আমি প্রেফার করি যে এখন স্লো লাইফ একটু, বা ওই যে ফার্ম টার্মে গিয়ে আসলে মানিটাকে খোঁজা উচিত। একটা টাইমে তো এনাফ পরিমাণে হার্ডওয়ার্ক আমি দেখেছি, আপনি আপনার প্রায় ভিডিওতে, যে আমি দিনে যে কাজগুলো করি 8-10 ঘন্টা, সে আমার মনে হয় না আমি 6 ঘন্টার বেশি কাজ করতেও পারি না। আমাকে একটু বলুন স্যার, এলন মাস্ক কি করবে আর? আমার মনে হয় আর অনেক কিছু করবে। সো সব কিছু ঠিক থাকলে ইলন মাস্ক হয়তো আরও 30 বছর 40 বছর বাঁচবে। ওর বয়স 40-45 এরকম হবে, বা 50 হইতে পারে, এর বেশি হবে না। সো হয়তো আরও 30 বছর তো থাকবেই, 30 বছর কাজকর্ম করবে। সো 30 বছরও যে কত কিছু করবে দেখা যাক। আপনার সোশ্যাল মিডিয়া লাইফ কতটুকু, মানে একটা জিনিস যে রাফায়েত ভাই বলতেছিল, যেটা আমিও পছন্দ করি খুবই বেশি স্যার, যে আপনার সোশ্যাল মিডিয়া লাইফ হচ্ছে ব্যারিয়ার দেওয়া। আমি কতটুকু শেয়ার করবো, আমার সম্পর্কে মানুষ কতটুকু জানবে সেটা আমি লিমিট করতে পারবো, আমার কেউ জাজ করার অপশান নাই। এইটা এমনি তো বলেন যে সোশ্যাল মিডিয়া আপনি কতটুকু ইউজ করেন বা কতটুকু থাকেন আসলে এমনিতেই সোশ্যাল মিডিয়া? এখন ঢাকায় আসছি, এখন অনেক থাকছি, ওকে। সাধারণত অত থাকি না। এবং আমি সোশ্যাল মিডিয়ায় মেইনলি ভিডিও আপলোড করি, এবং সোশ্যাল মিডিয়ায় আমি এমন কিছু আপলোড খুব কম করি যেটার থেকে ধরেন পার্সোনাল লাইফ বা কাজ রেলেভেন্ট না এরকম জিনিসপত্র, আদার দেন বিড়ালের ছবি বা বাগান, এগুলো এক্সেপশন। বাট এমনিতে আমি সোশ্যাল মিডিয়া ধরেন আমার মনে হলো যে আজকে আমার মন খারাপ, এরকম কখনোই হবে না যে আমি যাই ফেসবুকে স্ট্যাটাস দিব আজকে আমার মন খারাপ, বা আরেকজনের সাথে আমার এই যে ধরেন একজনের সাথে, একটা বন্ধুর সাথে আমি বসে আছি, আমার কখনোই মনে হবে না যে বন্ধু আর আমি বসে আছি তার ছবি তুলে পোস্ট দিই, এরকম আমার কখনোই মনে হয় না। এই মাইন্ডসেটগুলো নাকি স্ট্রং, কীভাবে মানে ডেভেলপ করছেন কীভাবে? সোশ্যাল মিডিয়া আমাকে অত অ্যাট্রাক্ট করে না আসলে, আর আফটার এত ফলোয়ার এখন আসলে কোনো কিছু মিন করে না। সো এখন জিনিসটা এমন হয়ে গেছে যে ধরেন আমি গরুর ছবি আপলোড দিলেও অনেক মানুষ দেখবে, আবার আমি আমার ছবি আপলোড দিলেও অনেক মানুষ দেখবে। সো নাম্বারগুলার মিনিং আসলে নাই এখন আর। খালিদ ফারহান ভাই, এখন এন্টারটেনমেন্ট কী জায়গা থেকে নেওয়া হয় বা কী করা হয়? গেম খেলা হয় অনেক, সো অনেক প্লে স্টেশন, অনেক র্যান্ডম ইউটিউব ভিডিও, অনেক প্লে স্টেশন, অনেক ইউটিউব ভিডিও, মাঝে মধ্যে বই, আ লট অফ হাবিজাবি টিভি শোজ, এবং ঘোরাঘুরি। এই গাছ কেমন আছে ভাই বাসায় এই মুহূর্তে? এই মুহূর্তে খুব গাছ আছে, অনেক গাছ আছে বাসায়, বাট বেশিরভাগই এখন ইনডোর প্ল্যান্ট, কারণ এখন যেহেতু আমাদের উইন্টার শুরু হয়েছে, সো এখন বাইরে কোনো গাছ বাঁচবে না। এবং অনেক গাছ আছে যেগুলো এক ফলনে মরে যায়, যেমন ধরেন টমেটো একবার ফলন দিয়ে মরে যায়, শসা একবার ফলন দিয়ে মরে যায়। কিছু গাছ আছে যারা প্রত্যেক বছরই হয়, বাট মাঝখানে একসময় হয় না, যেমন ধরেন মরিচ হবে পুরো সামার জুড়ে, তারপর সামার যখন শেষ হবে তারপর আর হবে না অনেক দিন, তারপর আবার সামার আসলে হবে। সো এরকম অনেক গাছ আছে যেগুলা গাছ আছে বাট গাছে কিছু নাই, এরকম অনেক গাছ আছে এখন, দেখানোর মতো না আর কি, পাতা আছে শুধু গাছে এখন, এরকম অনেক গাছ আছে।
আমি জানি না এটা আপনার হয় কিনা, আপনি গাছের সাথে বুঝতে পারেন যে এই গাছ এখন অপুষ্টিতে ভুগতেছে, এর একটু কিছু পত্র লাগবে, মানে একদম ছোট এই মাইক্রো যে লেভেলে এটা বুঝতে দেখলে পারেন? তো বোঝা যায় যে ও তো এটা পড়ে কিছু একটা সমস্যা আছে ওর, এটা তো বোঝা যায়, এরকম হলেও বুঝতে পারি। বাট না, আমিও বাগান টাগানের নতুন, so আমি অনেক কিছু বুঝি এরকম না। আমি হাজার হাজার ভিডিও দেখছি এই গার্ডেনিং নিয়ে, বইও পড়ছি আমি অনেক কিনে টিনে, Okay. এবং এই যে গার্ডেনিং বিষয়ক অনেক ইনফ্লুয়েন্সারের সাথে কথাবার্তা বলছি, তাদের সাপোর্ট করার জন্য আবার তাদের বই কিনছি, যেমন ধরেন হিউ রিচার্ডস, হাবিজাবি অনেকে আছে। গত বছর আমি যত গার্ডেনিং নিয়ে জানতাম, এখন আমি তার থেকে অনেক বেশি জানি, এবং আগামী আর 2 বছর সময় দিলে আমি ধরেন চলে আসবো একদম টপ Expert 10-20% বাগানের মানুষের মধ্যে একজন হয়ে যাবো আমি মনে হয়। এটার মজা আছে স্যার, মানে আমার রুমের গাছগুলোকে তো মাঝে মধ্যে দেখা হয়, যে আমি দেখি যে একটু কেমন কেমন হয়ে গেছে, আমি বুঝি যে ওকে হয় এটার ফার্টিলাইজার লাগবে অথবা রোদ লাগবে, আমার রুমে রোদ চাই না, সো আমি ওকে রাতের বেলায় আমি সেট করে রাখি যে সকালবেলা কোন কোন জায়গায় রোদ পড়বে, কারণ আমার রুমে পরে না ইয়াতে যাইতে হয়, আপনার করিডোরে যাইতে হয়। সো তারপরের দিন দেখি যে না ও সতেজ হয়ে গেছে, তখন মজা লাগে, আচ্ছা তোমার এটা দরকার ছিল। এবং যখন খুব খারাপ লাগে, স্ট্রেস লাগে, আমি জিজ্ঞাসা করবো আপনাকে এটা, আমি যেটা করি, আমি গাছের সব ফোন টোন সব বন্ধ করে দিয়ে ল্যাপটপে কিছু একটা ছেড়ে দিয়ে আমি just গাছের পরিচর্যা করা শুরু করি। আচ্ছা ওর কী লাগবে, ওর কী অবস্থা না অবস্থা, বাট আমার খারাপ লাগছে, আমি অনেকগুলো গাছ মারছি, এখনও মরতেছে, আমি বুঝে উঠতে পারি না ওর কী লাগবে। আমি স্পাইডার প্লান্ট 5টা কিনছি স্যার, লাস্টটাও মারা গেছে। স্পাইডার প্ল্যান্ট সাধারণত মরে না, সো আমি বুঝি না আমার কাছে কেন আসলে 5 বার মারা গেছে, বুঝি না আসলে কেন মারা গেছে, আসলে কিভাবে কি যাই স্যার। স্যার আপনি স্ট্রেস ম্যানেজ করেন কিভাবে, বা কখন স্ট্রেসে পড়েন ওইভাবে? এখন আর তো পড়ি না, এখন তো পড়া লাগে না, বাট একসময় এখনও পড়ি না যে একদম তা না, ঝামেলা হয় রেগুলারলি এজেন্সি স্টাফে, বাট এমন কোনো ঝামেলা না যে সব শেষ হয়ে যাবে, এরকম হয় না। হায়েস্ট আমার ওয়ার্ল্ডে এখন ঝামেলা হইলো যে কোনো একটা ক্লায়েন্ট চলে গেছে বা কোনো একটা ওই সব ঝামেলা হয়, রেগুলার কর্পোরেট ঝামেলা টাইপ ঝামেলা, বাট বড় কোনো মেজর ঝামেলা হয়েছে এরকম হয় না। স্ট্রেস বিড়াল টিরালের সাথে দৌড়াদৌড়ি এই। মানে হ্যাঁ, প্রত্যেকটা মানুষই বিলিয়নিয়ার বলেন বা ইন্ডিয়ান ওই যে বা সবাই ফেরত যাচ্ছে নেচারের কাছে, হ্যাঁ, লাইফ লিড করার জন্য বা লাইফটাকে বড় করে দেখার জন্য, সব কিছুই করার জন্য। ইভেন একজন তো আমাদের হচ্ছে বলিউডের একজন ইয়ে আছে, অ্যাক্টর আছে, নাম ভুলে গেছি, টাইগার শ্রফের বাবা সম্ভবত, উনি গলা একটা গাছ নিয়েই ঘুরে, ওই স্পাইডার প্ল্যান্টার কি। সো ইচ অ্যান্ড এভরি পডকাস্ট, এভরি ইয়াতে সবাই এখন হেলথ কীভাবে আরও বেশি বাঁচা যায়, কীভাবে নেচারের কাছে যাওয়া যায়, সবাই এখন ওই স্লো জিনিসপত্রে যাওয়া শুরু করছে আসলে। সো লাইফের মিনিংটা আপনার কাছে এখন কি লাগতেছে? নাই, লাইফের কোনো মিনিং নাই। লাইফ হবে, তারপরে লাইফ শেষ, মাঝখানে আপনি যাই করেন 200-250 বছরের মধ্যে, ইফ ইউর লাকি 200-250, বাট আসলে 50-100-র মধ্যে আপনি ইররেলেভেন্ট। আপনার নানাকে আপনি হয়তো বা আপনার দাদাকে হয়তো আপনি বছরে 1-2 বার ভাবেন যদি বেঁচে না থাকে, বা 3-4 বার ভাবেন হয়তো, বাট আপনার ছেলে আপনার দাদাকে একবারও ভাববে না। সো আপনার লাইফের খুব একটা মিনিং নাই, এটাই সত্যি, এবং আমাদের কারো লাইফেরই কোনো মিনিং নাই, এবং যতই আমরা চেষ্টা করি লেগাসি বানানোর, দিন শেষে কিছুই থাকবে না। ফ্যামিলিকে মিস করেন স্যার? অত না, আমার সাথে অনেক দেখা হয়, আমিও অনেক আসি, আমার প্যারেন্টসও অনেক যায়, সো অত মিস হয় না। বছরে 12 মাসের মধ্যে মোটামুটি 3-4 মাস একসাথে থাকা হয়, হয় এখানে বা ওখানে একসাথে থাকা হয়। এমনি তো এখন আপনার যে স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড বা ইউনিভার্সিটি না, স্কুল বা কলেজ ফ্রেন্ড, এগুলোর সাথে যোগাযোগ আছে বা কিছু মানুষজন? যোগাযোগ আছে, বাট দেখা হয় না। কত বছর দেখা হয় না? বেশিরভাগের সাথেই অনেক দিন দেখা হয় না। ফরচুনেটলি কয়েকজন আয়ারল্যান্ডেই গেছে, ওকে। সো তাদের সাথে দেখা হয় রেগুলারলি। বাংলাদেশে যারা আছে তাদের সাথে মাঝে মধ্যে দেখা, বাট খুব কম, আমার সাথে মিলে না ওভাবে শিডিউল। আর বেশিরভাগই আসলে দেশে নাই, এবং তারা সবাই চলে গেছে ধরেন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এরকম জায়গায়, সো তাদের সাথে একদমই দেখা হয় না। এমন হয়ে গেছে 10 বছর দেখা হয় না, 7 বছর দেখা না, এরকম অনেক হয়েছে। বাট জানি মোটামুটি কে কী করতেছে, দেখি দূরের থেকে কে কী করতেছে, সবাই মোটামুটি ভালো আছে, দেখতে ভালোই লাগে। আই থিঙ্ক ওরাও জানে আমি কী করতেছি না করতেছি, কথাবার্তা হয় কখনো লাগলে, বাট দেখা হয় খুব কম। আপনি স্কুল লাইফের একটা মজার ঘটনা শেয়ার করেন তো, যেটা এখন মনে আছে কিংবা ফিল করেন বা কিংবা মিস করেন। হ্যাঁ, আমরা যেহেতু স্কুলে অনেক বেশি খারাপ ছিলাম, লাইক পড়াশোনায় ভালো ছিলাম, বাট খারাপ ইন দ্য সেন্স যে দুষ্টু, বেয়াদব বাজে ছেলেপেলা ছিলাম। সো
আমরা অনেক খারাপ জিনিসপত্র করতাম স্কুলে যেগুলো নট রেকমেন্ডেড, যেমন ধরেন, এবং এখন মনে হয় ওগুলো করা সম্ভব না। ইভেন আমি যখন কলেজে পড়ছি তখনও তো আমরা ক্লাস করতাম না, বাট এখন তো ঢাকা কলেজে সবাই ক্লাস করে। আমি আপনার জুনিয়র কিন্তু। হ্যাঁ, সো ঢাকা কলেজে আমি যখন ছিলাম তখন ইউনিফর্ম, চুল ভাই বাটি কাট মানে এইটুক। হ্যাঁ, সো আমরা যখন ঢাকা কলেজে ছিলাম তখন আমাদের ইউনিফর্মও ছিল না, যা ইচ্ছা পরে যাওয়া যেত। এবং এটা তো অনেক আগের কথা, মানে অনেক আগের কথা, বাট 2012-র কথা। 2012-র ঢাকা কলেজ ব্যাচ। আমি ঢাকা কলেজে যাইতাম, তারপরে ক্লাসে করতাম না কখনো, পুকুর পাড়ে বসে থেকে চলে আসতাম। এটা হলো যদি যাইতাম, বেশিরভাগ সময় তো যাইতামই না, বাট যদি যাইতাম তাহলে গেলে এটা হইতো। তো ধরেন ঢাকা কলেজে আমি 2 বছর ছিলাম, তার মধ্যে আমি টোটাল ক্লাসে গেছি হয়তো 15 দিন, এরকম হবে। এবং পুকুর পাড়ে না, মানে 15 দিন ভিতরে গেছি, ভিতরে গেছি, ধরেন বাকি 1-2 মাস হয়তো পুকুর পাড়ে বা ক্রিকেট খেলছি, আর বাকি সময় যাইনি। কখনো কখনো আমি যাইতে চাইছি, বাট কলেজে পরীক্ষা হচ্ছে কোনো একটা, এরকম জিনিসপত্রের কারণে হয় নাই। তো এইটা ছিল আমার ঢাকা কলেজ জীবন, বেশ মজা ছিল। এমন না যে আমি এক্সট্রা, মানে আমি যাইতে চাইছি, কেউই যাইতো না তখন। এমন না যে আমাকে অনেক অনেক ভালো কিছু হয়তো ছিল 5-10 জন যারা সবসময় যাইতো, বাট মেজরিটি কেউ যাইতো না। স্কুলেও আমরা এরকমই ছিল, স্কুলে তো ক্লাস করতে হইতো, বাট বেশ মজা ছিল আসলে। স্কুল লাইফ আমি রেগুলারলি, একটা টাইম যদি থাকে যে টাইমটা আবার যাইতে পারলে ভালো হইতো। বেশিরভাগ মানুষই হয়তো বলবে একই কথা, বাট হ্যাঁ, স্কুলের সময়টা যদি আবার চলে যাওয়া যাইতো তাহলে খুবই ভালো হইতো। আসলেও স্যার, মানে স্কুল লাইফে কি কি যে সব হয়েছে, মানে প্রথম তো গুনতাম না যে এটা করা হয়েছে, এটা হয়েছে। এখন বুঝতে পারি আচ্ছা কি কি করেছি, কোনো টেনশন ছাড়াই। কি হবে জানি না, যাই করি। অ্যান্ডি বার্নার্ডের একটা কথা আছে, যে কথাটার ট্রান্সলেশনটা হলো এরকম যে আপনি কখনো বুঝবেন না যে এটাই গুড ওল্ড ডেজ যতদিন পর্যন্ত না আপনি অনেক সামনে চলে যাবেন, যে এখন আপনি যে সময়টা আছেন ওইটাই এক সময় গুড ওল্ড ডেজ হয়ে যাবে ভবিষ্যৎ আপনার কাছে। এরকম একটা কোট আছে অ্যান্ডি বার্নার্ডের, এবং এই কোটটা বেশ সত্য, যে হ্যাঁ, অনেক সময়গুলাই আসলে গুড ওল্ড ডেজ, বাট ওটা বোঝা যায় না যে ওটা এখন গুড ওল্ড ডেজ। ওটা অনেক পরে যায় বোঝা যায় যে না, ওই সময়টা গুড ওল্ড ডেজ ছিল। স্যার আমাকে একটু বলেন, বাংলাদেশ বা সাবকন্টিনেন্টে পলিটিক্স অবস্থা কেন আসলে ঠিকঠাক হয় না? বাংলাদেশ এবং সাবকন্টিনেন্টে আই থিঙ্ক পলিটিক্সে ভালো মানুষ, ভালো বলতে নট লাইক যে সৎ, ওই সৎ অসৎ না, স্কিলড মানুষ কম আসে যে কিছু পারে। সো পলিটিক্সে আসে মেনলি ম্যানেজেরিয়াল মানুষজন, যারা ম্যানেজ করতে পারে, বাট হার্ড স্কিলওয়ালা মানুষজন খুব কম আসে। এই কারণে আই ডোন্ট থিঙ্ক কেউ চাইলেও অনেক কিছু করতে পারবে। যেমন ধরেন, আমি যদি ইউটিউব না বুঝতাম, ধরেন মনে করেন আমি এসইও বুঝি না, এখন আমাকে আপনি বললেন যে কালকে থেকে তুমি এই এসইও এজেন্সির মালিক, চালাও এটা। এখন তখন আমি ওই এসইও এজেন্সিটা যেভাবে চালাবো ঠিক একইভাবে ধরেন নাটোরের এক আসন চালায় একজন, এখন সে কি ধরেন নাটোরের এক আসন বন্ধ হয়ে যায় ইন্টারনেট, নাটোরের এক আসন বা ধরেন যেই জায়গার যেই আসনই হোক, এটা যে চালায় তার কি করতে হয়, তার ধরেন তাকে এসে একজন বললো যে স্যার আমরা এই যেই রাস্তাটা সেটা আমরা নতুন করে বানাবো, এটা কি বানানো উচিত নাকি? সে কীভাবে বলবে এটা বানানো উচিত? সে কি বুঝে এটা বলেন? তার তো জানার কোনো উপায়ই ছিল না তার পুরা জীবনে। আরেকজন এসে বলছে এখানে একটা খাল আছে, এটা কি কাটবো নাকি কাটবো না, তার তো বুঝার কোনো উপায় নেই। তার সারা জীবনের স্কিলই হলো মানুষ ম্যানেজ করার স্কিল, সে শুধু ওইটাই পারে, তার তো কোনো হার্ড স্কিল নেই। সো সে ওটা কখনোই বলতে পারবে না। সো সেও একটা আবোল তাবোল বলবে, তারপর কাজ যে করবে সেও একটা আবোল তাবোল কাজ করবে। ঠিক আমি কিছু না জেনে একটা মার্কেটিং এজেন্সি ম্যানেজ করতে গেলে যা হইতো নাটোর এক আসনের সাথে তাই হবে, এবং তাই হয়। ট্রু স্যার। এবং একটা জিনিস বারবার এটা স্যার হচ্ছে অনেক বছর ধরে হয়ে আসছে, যে পাওয়ারে বসতেছে ও ধর্মটাকে নিচ্ছে, নিয়ে ইউটিলাইজ করতেছে। মানুষ বারবার প্রতারিত হচ্ছে, বুঝছে না যে ধর্মটাকে ব্যবহার করে আপনাদের মধ্যে কোন্দলটা লাগাই দিচ্ছে, উপরে ওরা পাওয়ার প্র্যাকটিস করতেছে, সব কিছু করতেছে। এই ব্যাপারটা আসলে বুঝতে আরও কত সময় লাগবে আমি জানি না, যে ধর্মটাকে আপনাদের সাথে একটা টুল হিসাবে ইউজ করতেছে আপনাদের নিজেদেরকে অনেক কিছু করে দেওয়ার জন্য। এটা আরব স্প্রিংয়ের সেম কাহিনী করছে স্যার। আমি যখন লাস্ট আরব স্প্রিং নিয়ে লিখে আপনার ভিডিওটাও রেফারেন্সে দিয়ে দিয়েছিলাম, যে দেখেন মানে একটা মনুমেন্ট, আমি কেন ওখানে দাঁড়ায় ভিডিও করতে পারবো না? এটা তো হিস্ট্রি, ওই হিস্ট্রিটাকেও মানুষ ব্যাকএন্ডে নিয়ে চলে গেছে। সো এই ব্যাপারটা আসলে কবে মানুষ বুঝবে যে ধর্মটাকে ব্যবহার করতেছে, আপনাকে জাস্ট ইউজ করতেছে? এই জিনিসটা কোনোদিনও বুঝবে না। এটা আপনার গত 5000 বছরেও বুঝে নেই, আগামী 5000 বছরেও এটা হবে না। কিছু মানুষ থাকবে যারা
বাকিদের থেকে অনেক বেশি চালাক, অনেক বেশি ম্যানিপুলেটিভ, তারা কম চালাকদের ম্যানিপুলেট করার চেষ্টা করবেই। এবং কম চালাকদের ম্যানিপুলেট করার বিভিন্ন ধরনের টুল থাকে, রিলিজিয়ন, রাজনীতি, সোশিও ইকোনমিক বিভিন্ন জিনিসপত্র, ওগুলো দিয়ে সবসময় আমেরিকান মার্কেটেও আপনার প্রো অ্যাবর্শন, অ্যান্টি অ্যাবর্শন নিয়ে কাহিনী হয়, প্রো গান অ্যান্টি গান নিয়ে কাহিনী হয়। সব জায়গায় রিলিজিয়ন নিয়ে স্পেসিফিক্যালি হয় না, বাট ওগুলো ওদের কাছে রিলিজিয়নের মতো আর কি, বিশ্বাসটাই তো হ্যাঁ। সো ওরা ওভাবেই ওই জিনিসটা ডিল করে, সেম জিনিস ওখানেও হয়, সব মার্কেটেই হয়, হইতেই থাকবে। স্যাড রিয়েলিটি স্যার বাংলাদেশে। আমি আমি এই পার্টটা কেটে দেবো, বাট আপনার সাথে আমি গল্প করি যে ডেইলি স্টারে কালকে একটা ছবি দেখলাম যে এক ছাত্রলীগের এক আম্মু মারা গেছে। সো ও কাঁধে ওর খাটিয়াটা নিয়ে যাচ্ছে, বাট হাতে ওর হচ্ছে দড়ি লাগানো বা লাগানো। সো ওকে 3 ঘন্টার জন্য বের করছে জেল থেকে। ও জাস্ট মায়ের লাশটা নিয়ে যাচ্ছে কবরে, আবার শেষ হলে ওকে জেলে ঢুকাই দিবে। আপনার কি মনে হয় স্যার ওই ব্যক্তিটা আজীবন যদি কোটি কোটি টাকার মালিক হয়, আজীবন যদি পৃথিবীর সবচেয়ে সেরা বড়লোক হয়, ওর জীবনে কখন ওই রিগ্রেটটা থেকে বের হয়ে আসতে পারবে যে আমি আমার মায়ের মুখটা ঠিক মতো দেখতে পারিনি, বা আমি কবর পর্যন্ত নিয়ে গেছি আমার হাতে বাচ্চা ছিল? মানে এত খারাপ একটা সিচুয়েশন থেকেও আবার মানুষ ওই বাজে পলিটিক্স, আবার পোলাপাইন ওই বাজে পলিটিক্সে যাচ্ছে, মানে কেন যাচ্ছে স্যার? রিসেন্সি এফেক্টের নিয়ম হইল যে খুব নিকট সময়ে যা হয়েছে তার ইম্পর্টেন্সই আমাদের কাছে সবচেয়ে বেশি থাকে। সো 5 বছর পরে যে তার মায়ের মৃত্যু তার কাছে যতটা কষ্টের থাকবে, তার থেকে কোনো একটা কাজ সে তার নেতা তাকে করতে বলছে, কোনো একটা কাজ করলে ইমিডিয়েটলি এই লাভটা হবে, ওইটার ভ্যালু তার কাছে অনেক বেশি থাকবে। সো হ্যাঁ, চান্স আছে সে আবারও এরকম জিনিসপত্র করবে, বা সবারই চান্স থাকে। এটা কি স্যার আরেকটা কারণ হচ্ছে যে বাংলাদেশে এমনি তো বেকারত্ব অনেক বেশি, শিক্ষার হার অনুযায়ী। সো ওই মানুষগুলোকেই দেখাতে পারে স্বপ্ন যে আচ্ছা তুমি পলিটিক্স করলে এত পাওয়ার হবে, এত টাকা পাবা, এত করবা, সো আসো, তোমার তো কাজ নেই, তুমি এমনিও চাকরি পাচ্ছ না। সো বেকারত্বটাকে ইউজ করে আবার ওই পলিটিক্স, আবার ওই আনএমপ্লয়মেন্ট, সব একটা চক্রের মধ্যে ঘুরতেছে পুরোটা। হতে পারে। একই সাথে স্টুডেন্ট পলিটিক্সে যারা ঢুকে তারা তো বেকার হওয়ার আগেই ঢুকে। সো ধরেন বেকার, আমরা শিক্ষিত বেকার বলি হলো গ্র্যাজুয়েট বেকার, যেগুলো ধরেন 47 লাখ গ্র্যাজুয়েট বেকার বলা, যে ব্যাচেলার্স করছে তারপর চাকরি পায় না, গ্র্যাজুয়েট বেকার। স্টুডেন্ট পলিটিক্স যারা করে তারা বেশিরভাগ সময় গ্র্যাজুয়েট হওয়ার আগেই পলিটিক্স শুরু করে। সো তারা গ্র্যাজুয়েট বেকার ক্যাটাগরিতে হয়তো পড়বে না অনেকেই, বাট আমি শিওর তাদের অনেকের মাথায় এটা থাকে যে চাকরি পাবো নাকি জানি না, বাট এই অ্যাঙ্গেলে গেলে কিছু একটা তো হবে। বাংলাদেশে স্যার এডুকেশন ওভাররেটেড? না, বা ইন দ্য সেন্স যে না থাকলে কোনো লাভ নাই, না থাকলে লস, ওইভাবে। স্যার কালকেও আপনি আইমান ভাইয়ের সাথে কথাটা বলতেছিলেন যে আমি জানি এই এডুকেশন দিয়ে কিছু আমার হবে না, বাট আমি বের হতে পারছি না। এটা একটা কঠিন, মানে একটা শেকল না? খুবই। এবং এর থেকে বের হওয়ার কোনো উপায় আছে বলে মনে হয় না, কারণ না থাকলে সবাই বলবে যে নাই কেন, থাকলে আসলে কোনো লাভ নাই, আমি শিখতেছিও না কিছু, আমার কোনো লাভও হচ্ছে না, কিন্তু না থাকলে আবার সবাই বলে যে নাই কেন। সো খুবই খারাপ একটা অবস্থা, বাট এটা থেকে বের হওয়ার কোনো উপায় তো দেখি না এখন। স্যার বলেন তাহলে যে কি কি চিন্তা করছেন আসলে লাইফে? ছোটোখাটো তেমন মেজর কিছু চিন্তা ভাবনা করছি না। লাইফ আপাতত ভাবছি কি করা যায়, কিন্তু কিছু করছি না, এবং তেমন জটিল কিছু ভাবতেছি তাও না। অনেক কিছু নিয়ে কিছু সময়ের জন্য চিন্তা করতেছি, তারপরে আবার ভাবতেছি যে না, এটা করব না। যেমন ভাবতেছি আমি কি রিস্ক নেওয়ার ইয়াটা কমে গেছে? একটু কমে গেছে, রিস্ক নেওয়ার ইচ্ছাও অনেক কমে গিয়েছে। যত ওয়েলথ বাড়ে তত ওয়েলথ প্রোটেকশন মেন্টালিটি বাড়ে। সো এখন বেশি চিন্তা হয় যে যা আছে তা না যাওয়া বেশি ইম্পর্ট্যান্ট দেন নতুন বানানো। আমার আব্বুর স্টেজে গেছে, আমার আব্বু যা আছে তা এর চেয়ে বেশি কিছু করার দরকার নাই, ইনভেস্ট করে যদি আবার না আসে। হ্যাঁ, তো আমি এখন ওই মেন্টালিটিতে বেশি আছি যে ওয়েলথ প্রোটেকশন। একদমই কিছু করতেছি না তা না, বাট অনেক কম কম্পেয়ার টু 10 বছর আগে আমি যত কিছু করতাম। নাইস স্যার, বলেন কেমন লাগলো? অত্যাধিক ভালো, খুবই ভালো লাগলো স্যার। আমরা লাস্ট হচ্ছে একটা স্টেজ করি যে আমরা গেস্টকে বলি নিজেদেরকে থ্যাংক ইউ দিতে ফর দেয়ার লাইফ অ্যান্ড স্টাফ। অত্যন্ত ধন্যবাদ আমাকে যে, এবং সাধারণত কি বলে গেস্টরা? আমরা এটা বলি, আমরা আরেকটা টার্ম ইউজ করি যেটা আপনাকে বলতেছি না, থ্যাংক ইউ অ্যান্ড রোস্ট ইউর সেলফ। থ্যাংক ইউ করেন, রোস্টও করেন। আমি খুবই ভালো, আমি আমাকে নিয়ে খুবই হ্যাপি, এবং ইনশাল্লাহ এরকমই থাকবে, সব কিছু ভালোই হইতে থাকবে। আমি ওই রকম র্যাগস টু রিচেস স্টোরি চাই না,
যেখানে আমি আর জে কিবরিয়া শোতে যা বলতে পারবো যে ভাই, এবং উনি একটা সুন্দর টাইটেল দিতে পারবে যে দেখেন ফুটপাথের থেকে উঠে এসে আজকে ওরকম আমি চাইও না, এবং আমি চাই না কারোর সাথে হোক। আমি নর্মাল ছিলাম, নর্মাল থেকে একটু ভালো, তারপর আরেকটু ভালো, এবং তারপর ওই আরেকটু ভালোতে থাকে যাক সব কিছু, আবার বিশাল পতন হয়ে বিশাল উত্থান হোক। ওরকম কোনো বড় কোনো সুইং চাই না আমি আমার জীবনে। আমি চাই সব কিছু স্টেবল থাকুক আপাতত কিছুদিন। এই স্যার আপনার একটা সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আপনার লাইফ নিয়ে কমপ্লেইন কম, সেটা আপনাকে একটা পজিটিভ মুভমেন্ট দেয় লাইফ নিয়ে। সো এইটাই মনে হয়। থ্যাংক ইউ আপনাকে স্যার ফর প্যাসিভ জার্নাল বুক পডকাস্ট, কারণ আমি এটা বলি নাই, বাট আমি অনেক জায়গায় এখন যাই যে চিন্তা আচ্ছা ভাই আপনার পডকাস্ট দেখছি বুক কর্মে বিভিন্ন ইয়াতে, আমি নর্মালি যাই, পরে বলছি আচ্ছা তুমি এটা না পডকাস্ট করো বই নিয়ে, ওকে একটা মানুষ এত কষ্ট করতেছে। সো আমার একটা অ্যাকসেপ্টেন্স বলেন বা এটার জন্য থ্যাংক ইউ সো মাচ আপনাকে। কোনো সমস্যা নেই ভাই, অলসো থ্যাংক ইউ ফর কামিং দিস শো। কোনো সমস্যা নাই, ভালো লাগলো কথা বলে। এবং এভরিওয়ান সাবস্ক্রাইব অর ফলো টু, যেটা করা যায় আপনার ওইখানে ওই প্ল্যাটফর্মে যেখানে দেখতেছেন যা করতে বলে ওগুলা। থ্যাংক ইউ, ঠিক আছে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, টাটা।